তিথির অন্না ধরে টান দিচ্ছে সিয়াম। বারবার অন্না ঠিক করে মাথা নিচু করে হেঁটে গেছে তিথি। কেউ কিছু বলছে না তাদের। সিয়াম তার বন্ধুদের সাথে রোজই বিভিন্ন উপায়ে মেয়েদের ইপটিসিং করে। এই শহরের মানুষগুলো সামনে ঘটে যাওয়া অপরাধ দেখে মজা লোটে, প্রতিবাদী হয়ে ওঠে না কখনো। তারা তখনই জ্বলে ওঠে যখন নিজের সাথে অন্যায় অবিচার হয়। তখন চিৎকার দিয়ে বলবে, এই শহরের মানুষগুলো বড্ড বেঈমান, স্বার্থপর। তখন সে ভুলে যাবে নিজের চোখের সামনে ঘটে যাওয়া অজস্র অপরাধ। এটাই তো এই শহরের নিয়ম, কম্পেয়ার করে চলছে এই সমাজ। তিথি কান্না করতে করতে ভার্সিটির গেট দিয়ে ঢুকছে, বেখেয়ালে মাথা নিচু করে। এমনটা রোজ হয় না ওর সাথে। সাইমা এগিয়ে আসে তিথির দিকে। এই, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? রাস্তায় রাস্তায় কথা বলতে পারছিল না তিথি, কেঁদে যাচ্ছিল ওখানে। রাস্তায় কি হয়েছে বল। মন্ত্রীর ছেলে সিয়াম আমার ওরা ধরে টান দিচ্ছিল। বললেই কান্না করে দেয় তিথি। সাইমা তিথিকে সান্ত্বনা দিতে গিয়ে ওকে বুকে টেনে নেয়। দেখ বোন, ওদের মতো পশুদের কাজ তো এটাই। ওদের মা বোনেদের সাথেও এমন করে ওরা। তুই কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। নাক মুখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। টিস্যু দিয়ে মুছতে মুছতে বলল তিথি। আমি ভার্সিটি চেঞ্জ করব, এমন পকেটে ছেলেদের মাঝে থাকতে পারবো না। ভার্সিটি চেঞ্জ করবি কেন পাগল? আমি থাকতে পারবো না এদের মাঝে। আরে শোন, তুই এদের ভয়ে ভার্সিটি চেঞ্জ করবি। যেখানে যাবি সেখানে যদি এর থেকেও বড় বখাটে থাকে তখন কি করবি? তখন কি সে ভার্সিটিও চেঞ্জ করবি? সাইমার কথাগুলো শুনে চুপ হয়ে যায় তিথি। কিছু বলছে না। সাইমাও কিছু বলছে না, চুপ করে বসে আছে দুজন ক্যাম্পাসের এক কোণে। সময় আজ মন খারাপের। মেহেদি, মেয়েটাকে কিন্তু জোশ লাগছে। কোন মেয়েটা মামু? লাল ব্লাউজের সাথে কালো শাড়ি। গাড়ির সামনে থেকে লাফ দিয়ে ওঠে মেহেদি। তুই কি পাগল হয়েছিস? একে জানিস তুই? যদি শুনতে পাই না, শেষ ভাই ভার্সিটির জীবন। বলেই লুকাচ্ছিল মেহেদি। আবির বোকার মতো হাঁ করে তাকিয়েছে মেহেদির হাব ভাব দেখে। মনে হচ্ছে কোনো প্রেসিডেন্টের মেয়ে। আমিও আদি, দেখি কি আছে এই মেয়ের মাঝে বলে গাড়ির সামনে থেকে লাফিয়ে নেমে শাড়ি পরা মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। এই যে মিস কিউটি, আমি আদি। বলেই হাত বাড়ায় তার দিকে। সে চুপটি করে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে আদির চেহারার দিকে। আদি নিজের হাতটা সরিয়ে আবারও বলল, এই যে মিস কিউটি, আপনি নিজেও মনে হয় জানেন না আপনি কতটা হট। বলার সাথে সাথে আদির দুই পায়ের মাঝে ব্যথা অনুভব করে। চেপে বসে পড়ে আদি। নিঃশ্বাস আটকে আসছিল, পুরো শরীর থমকে গেছে। তখন মেয়েটা বলল, হট জিনিসের থেকে সব সময় দূরত্ব বজায় রেখে চলতে হয়, না জানে কখন হাত পুড়ে যায়। ধন্যবাদ ভাইয়া আপনার প্রশংসার জন্য। বলেই চলে যায় মেয়েটি। মেহেদি আদির সামনে এসে পেট ধরে হাসতে পারছে না। মাটিতে গড়াগড়ি করে হাসতে মন চাইছে আদির অবস্থা দেখে। ভাই রাখ তোর হাসি। বলেই চুপ হয়ে যায় আদি। নেহারিকা, সবাই নেহা বলে ডাকে তাকে। 6 মাস দেশের বাইরে ছিল, তাই আদির কাছে অপরিচিত। বেশ ডেঞ্জারাস মেয়ে। মেহেদি আদিকে সাবধানে থাকতে বলে। মেহেদি আদির হাত ধরে টেনে তোলে। আদি মনে মনে বলে, সাবধানে চলবো মানে? এর সামনেও আসবো না আর। স্যার, আমার দেশলাই পাচ্ছি না। বলেই লাফিয়ে ওঠে সামনের সিটে বসে থাকা ছেলেটা। পাগলের মতো বাবরি চুল, খোঁচা খোঁচা দাড়ি, শরীরে কোনো রকম শার্ট প্যান্ট আছে, দেখতে পাগলের মতো লাগছে। রেগে গিয়ে বলে, স্যার। এই, তোমাকে ভার্সিটি আসতে বলে কে শুনি? স্যার, আমার দেশলাই। সিগারেট খেতে হবে, প্রচুর মাথা ধরেছে স্যার। দেশলাই হবে। ক্লাসরুম থেকে বেরিয়ে যায় স্যার। এত অসম্মান একজন শিক্ষককে করলে তার ইগোতে বাদে। ক্লাসরুমের সবাই ছেলেটার দিকে তাকিয়ে আছে। প্রায় মাস হলো এখানে আসার। প্রতিদিনই ক্লাসের প্রথম সারির যে কোনো একটি চেয়ার দখল করে ঘুমিয়ে থাকতো। একটা ক্লাস মিস দেয়নি। কিন্তু এমন একটা ছেলে প্রাইভেট ভার্সিটিতে পড়তে আসছে ভাবা যায় না। দেখলে ভিখারি মনে হয় সবার। অধ্যক্ষ জনাব জুবায়ের কবিরের রুমে দাঁড়িয়ে মাহফুজ স্যার একটু আগেই অপমানিত হয়ে ক্লাসরুম ছেড়ে চলে আসছিল। সে পাশে বসা সেই পাগল ছেলেটি। তোমার অপরাধের শাস্তি কি হতে পারে তুমি তা জানো? ভার্সিটি থেকে বহিষ্কার, এতটুকুই। তা এখন কি করবে ভাবছো তুমি? আমার বাবাকে জিজ্ঞেস করবেন না আমাকে ডাকছেন কেন? ও মাই গড, ছেলেটা রাগে কটমট করে উঠেছে। প্রিন্সিপাল স্যার মাথা ঠান্ডা করে বলে, স্যারের কাছে ক্ষমা চাও। এরপর যদি এরকম বেয়াদবি করেছো তাহলে। প্রিন্সিপাল স্যারের কথা শেষ না হতেই ছেলেটি সরি স্যার। বলে উঠে চলে গেল চেয়ার ছেড়ে। আসছি স্যার। বিদায় নিয়ে চলে গেল ছেলেটি। এরকম বেয়াদব ছেলে দ্বিতীয় আর একটি দেখেনি তারা। প্রিন্সিপাল স্যার মাহফুজ স্যারকে বলল, আমাদের এটা প্রাইভেট ভার্সিটি, যার বাবার ক্ষমতা আর টাকা আছে তাদের একটু তো সুযোগ দিতেই হয়।
আপনি তো একজন অধ্যাপক, আপনি না হয় ওকে একটু বুঝিয়ে বলুন। দেখুন স্যার, ছেলেটা এমন নয়। ওর বাবা আমার কাছে বন্ধু বলে সবটা বলেছি। পিতামাতার পরেই তো একজন শিক্ষক তার খেয়াল রাখে। আপনি না হয় একটু দেখুন, চেষ্টা করে ছেলেটাকে গুছিয়ে ঠিক করতে পারেন কিনা। জি স্যার। বলেই মাহফুজ স্যারও বেরিয়ে আসতে চাইলো রুম থেকে। পিছন থেকে জনাব জুবায়ের কবির বলল, যদি আপনি ওর মাঝে সামান্য পরিমাণে পরিবর্তন করতে পারেন, তাহলে ওর বাবার পক্ষ থেকে সামান্য উপহার হিসাবে একটা ফ্ল্যাট বাসা আর একটা ছোট্ট BMW ব্র্যান্ডের একটি গাড়ি। মাহফুজ স্যার থমকে যায় তার কথা শুনে। ছেলেটার মাঝে এমন কি আছে? লম্বা চুল এলোমেলো হয়ে আছে তার চেহারায়, মুখের উপর দাড়ি গোঁফ ভরে আছে। কতদিন যে এই চেহারায় সেভ করা হয় না তা অজানা। শহীদ মিনারের পাশে দাঁড়িয়ে সিগারেট শেষ টান দিয়ে ফিল্টারটা পায়ে পিষে আসছিল ক্লাসে। এমন এক ছেলে সে, যার দিকে মেয়ে তো দূরের কথা, ছেলেরাও ঠিক মতো তাকায় না। সামনেই নিহারিকা বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। অদ্ভুত সে ছেলেটার সাথে ধাক্কা লেগে ওর হাতের মোবাইল নিচে পড়ে যায়। ও হ্যালো, অন্ধ নাকি? ছেলেটা শুনেও না শোনার মতো করে হেঁটে যাচ্ছে। সামনেই পথ আটকায় সিয়াম। সিয়ামের হাতে জ্বলন্ত সিগারেট, পিছনে তাকে সাপোর্ট করা ছেলেপুলে। সিয়াম বলল, নাম কি তোর? কোনিয়ারে? চুপ হয়ে আছে ছেলেটা। বারবার জিজ্ঞাসা করে এখন বুকে ধাক্কা দিয়ে বলল সিয়াম। কি রে, তোর কথা কানে যাচ্ছে না? বলে একটা থাপ্পড় দেয় ওর গালে। চোখ বুজে যায় ছেলেটার। রক্ত লাল টুকটুকু হয়ে জমা হয়েছে ছেলেটার চোখে। চুলের আড়ালে সে চোখ লুকিয়ে গেছে। দাঁতে দাঁত চেপে পড়ল। রাফসান ইসলাম আমার নাম। BBA 3rd সেমিস্টারে। সিনিয়রদের সম্মান দিতে হয়, জানিস না বেয়াদব? নিহারিকার কাছে ক্ষমা চা, নয়তো। বলেই আরো একটা থাপ্পড় মারে ওর গালে। নিহারিকা এরই মধ্যে রাফসানের পিছনে এসে দাঁড়ায়। মাথা ঘুরিয়ে নিহারিকা চিকন ঠোঁটে ওর নিকোটিনে পুড়ে যাওয়া ঠোঁট এক করে ফেলে। চোখ বড় বড় হয়ে যায় নিহারিকার। স্তব্ধ সিয়াম বাহিনী। রাফসানের পিঠ বরাবর সিয়ামের আঘাত সামলাতে না পেরে সামনে এগিয়ে যায় রাফসান। নিহারিকা তখনও রাফসানের কালো ঠোঁটে আবদ্ধ। নিহারিকা পিঠ ঠেকে যায় দেয়ালে। দুই হাতে সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে রাফসানকে সরিয়ে নিজের ঠোঁট মুছে নেয় রুমাল দিয়ে। সিয়াম বাহিনী ঝাঁপিয়ে পড়ে রাফসানের উপর। যে যেখানে থেকে পারছে আঘাত করছে রাফসানের দেহে। কিছুক্ষণ আঘাত করে তারা চলে যায় সেখান থেকে। ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে রাফসানের। ডান হাত দিয়ে ঠোঁটের কোনায় ঝরে যাওয়া রক্তটুকু মুছে তাকায় সামনের দিকে। অনেকেই তাকিয়েছে ওর দিকে। পাগলের মতো ছেলেটা পাবলিক সার্কাস দেখে যেমন করে ঠিক তেমন করে তাকিয়েছে। মাথা চুলকাতে চুলকাতে পকেটে হাত দিয়ে দেখে সিগারেট আছে কিনা। নেই একটাও। মাথায় সিগারেটের নেশা চেপেছে। মেহেদি আর আদি বসে বসে সিগারেট টানছে ভবন এরিয়ার বাহিরে। রাফসানের চোখ এড়ায়নি সেটা। বসা থেকে উঠে দাঁড়িয়ে চলে যায় তাদের কাছে। ভাই, সিগারেট হবে একটা? কথাটি বলে মাথা চুলকাচ্ছে রাফসান। আদি ভেবাচেকা খেয়ে তাকিয়েছে ছেলেটার দিকে। এর আগে কখনো দেখেনি তারা। আদি মনে মনে ভাবে জুনিয়র হবে, তাই জিজ্ঞাসা করে, কত সেমিস্টার? ভাই, 3য় সেমিস্টারে। স্বস্তির নিঃশ্বাস ফেলে আদি। সেম ব্যাস, মনে হয় অন্য ডিপার্টমেন্টের। তা আগে কখনো দেখিনি যে এই ক্যাম্পাসে। মাসখানেক হলে এসেছি ক্যাম্পাসে। হেই, আমি মেহেদি আর ও আদি, সেম ব্যাচ। বলেই হাত বাড়িয়ে দেয় মেহেদি। ভদ্রভাবে রাফসান তার হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি রাফসান। বলে পাশে বসে তাদের। সিগারেট দে একটা। এবার মেহেদি স্তব্ধ হয়ে যায়। মাত্র দেখা হলো আর এখনই তুই তাকারি করছে। তুমি তো ভাই আজব জিনিস। একটু আগেই তো সিয়ামের হাতে উত্তম মাধ্যম খেয়ে আসলে, আর এখন এমন স্বাভাবিক কেমন করে? মেহেদি কথা বলে পকেট থেকে ডার্বি ব্র্যান্ডের একটা সিগারেট বের করে দেয়। রাফসান কোনো কথা না বলেই আগুন জ্বালায় সেটাতে। স্বাদ নেই, কেমন যেন ভ্যাপসা ভ্যাপসা লাগে। কিন্তু কিছুই বললো না রাফসান। আপাতত এইটুকু দিয়েই চালাতে হবে। কোনো ক্লাস নেই আজ। ক্লাস থাকলেও হয়তো ক্লাসরুমের টেবিলের সাথে মাথা ঠেকিয়ে ঘুম ছাড়া আর কিছুই হতো না রাফসানের। ভার্সিটির প্রধান গেট থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলো সে। পিছন থেকে কারো ডাক শুনে সেদিকে তাকায় রাফসান। মাহফুজ স্যার। এই রাফসান, দাঁড়াও। জি স্যার। কোথায় যাচ্ছ? বাসায় স্যার। গাড়ি নেই তোমার? আছে স্যার। তাহলে হেঁটে যাচ্ছ কেন? সৃষ্টিকর্তা আমাদের শরীরে দুটো পা দিয়েছেন, যা দামি গাড়ির চাইতেও বেশ আরামদায়ক। আমি তা দিয়েই চলাচল করি। কষ্ট হয় না তোমার? স্মৃতিতে ডুবে যাওয়া নৌকার মাঝি আমি স্যার। কষ্ট কি জিনিস জানি না আজও। এত গম্ভীর কেন তুমি?
হেসেই থমকে যায় রাফসান। চোখের কোণে ছলছল জল জমেছে। মাহফুজ স্যার বুঝতে পারে তার জীবনের অধিকাংশ কষ্টেই অতিবাহিত হয়েছে। মাহফুজ স্যার বলে, সিগারেট খাবে? মাথা নিচু করে আছে রাফসান। বখাটে হলেও স্যার মানুষের সামনে সিগারেট খাওয়া ঠিক হবে না। তখনকার কথা মনে হতেই আরো লজ্জাবোধ করছে সে। স্যারের সাথে বেয়াদবি করা ঠিক হয়নি। মাথা তুলে স্যারকে বলল, সরি স্যার, ক্লাসরুমের ঘটনার জন্য। আমি তখন অন্য স্থানে ছিলাম। ইটস ওকে ইয়াং ম্যান, এ সময় একটু আধটু হয়। সিগারেট নিতে পারো বন্ধু হিসাবে। এখন ক্লাসে কিংবা ভার্সিটির ভিতরে নেই যে স্যার ভাববে, বন্ধু ভাবতে পারো। মাহফুজ স্যারের কথা শেষ না হতেই তার হাতের সিগারেটটা টান দিয়ে নিয়ে বলে, আরে ইয়ার কি বলবো যে, এমন পরিস্থিতিতে আছি বলার বাইরে। সিগারেটের ধোঁয়ায় আর কাজ হয় না, গাঁজা লাগবে, পারবি এনে দিতে? বলেই রাফসান মাহফুজ স্যারের কাঁধে হাত রাখে। ভয়ে হাঁটু কাঁপতে শুরু করে মাহফুজ স্যারের। ছেলেটা নিশ্চয়ই পাগল হয়েছে মনে মনে বলে। রাফসানের হাতটা সরিয়ে পিছনে ফিরে এক দৌড়। কে দেখে মাহফুজ স্যারকে? সামান্য এতটুকুতেই ভয় পালিয়েছে স্যার, অথচ আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিল। বাসায় এসে নিজের ময়লা কাপড়গুলো খুলে আয়নার সামনে দাঁড়ায় সে। বুকের উপর একটা বুলেটের আঘাত, ধারালো তরোয়ালের আঘাতে বুকের বাম পাশটায় একটা গভীর ক্ষত। মুহূর্তে সেই ক্ষত সাদা শার্টের আড়াল করে। বাবরি চুলগুলো এলোমেলো হয়ে আছে, দাড়িকেও জট বেঁধে আছে প্রায়। ফ্যানের বাতাসে কাজ হয় না। ছাদে চলে যায় সে। উত্তপ্ত রোদের মাঝে শীতল বাতাসে শুয়ে থাকে সেখানে। উত্তপ্ত ছাদে ঝলসানো গরম পিঠের চামড়া পুড়িয়ে ফেলে। তাতে তার কিছুই মনে হচ্ছে না। এ তো রোজকার কাজ, অভ্যাসে পরিণত হয়েছে। বস, রাফুর কোনো খোঁজ মেলেনি আজও। এদিকে ব্ল্যাক ড্রাগন তাদের প্রধান অস্ত্রটাকে হারিয়ে বেসামাল হয়ে উঠেছে ক্রমশই। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে আবির, নাইট বাজারের প্রধান গ্যাংস্টার। গত 17 বছর ধরে ব্ল্যাক ড্রাগনকে মুছে ফেলার স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন যে স্বপ্নই থেকে যায় সেটা তাদের কে বোঝাবে। সিগারেটের টান দিয়ে আবির বলল, যে করেই হোক আমার রাফুর দেহ থেকে আলাদা মুন্ডু চাই। যে এনে দিতে পারবি তাকে পুরো একটা শহর দিয়ে দিব। কিন্তু বস, আমাদের মাঝে যেই রাফুকে সামনাসামনি দেখেছে তাকে আর জীবিত পাওয়া যায়নি। আমরা চিনব কিভাবে সে রাফু? আবির ভাবনায় ডুবে যায়। হঠাৎ করে পাশ থেকে আলিফ বলে, বস, যেহেতু আমরা কেউ রাফুকে চিনি না, কিন্তু ওদের গ্যাংয়ের মেম্বারদের তো চিনি। মূল গ্যাংয়ে না ঢুকে শহরের মাঝে লুকানো সদস্যদের নির্যাতন করেই তো বের করতে পারি। সবচেয়ে ভালো হবে মেয়ে সদস্যদের নির্যাতন করলে। কাজটা সহজ হবে বলে মনে হয় আমার। অগ্নিদৃষ্টিতে তাকায় আবির আলিফের দিকে। মাথা নিচু করে ফেলে সে। আবির বলে, ভালো আইডিয়া। তোরা আরিফের বলা কাজ অনুযায়ী সন্ধান শুরু করে দে। দেখি বেটা রাফু কতদিন গর্তে লুকিয়ে থাকে। রাত তখন 12টা। জিন্স আর টি শার্ট পরে বাইক চালাচ্ছিল সাইমা। খোপায় বাঁধা চুলগুলো ঘাড়ের এক পাশ হয়ে আছে, অন্য পাশে ছোট করে একটা কালো ড্রাগনের ছবি। সমস্ত দেহের আকর্ষণ ওই ড্রাগন। তার পথ আটকায় গোটা 10 ছেলে, বেস্ট সিরিয়াল কিলার সবগুলো। বাইক থামিয়ে ওদের সামনে দাঁড়ায় সাইমা। সামনে থাকা ছেলেদের মধ্যে একজন বলে উঠল, মিউ, দ্য ব্ল্যাক ড্রাগনের সিক্রেট এজেন্ট। চমকে ওঠে সাইমা। তার সিক্রেট নাম কি করে জানলো তারা? পিছন ফিরে দৌড়ে পালানোর উপায় নেই, ঘেরাও করে ফেলেছে তারা। তবুও সে পালানোর চেষ্টা করে। বৃথা হয়ে পড়ে আছে পিচ ঢালা রাস্তায়। গাল ফেটে রক্ত ঝরছে, ঠোঁটের পাশ বেয়ে বয়ে চলেছে রক্তের স্রোত। হেলমেট পড়ে আছে রাস্তার এক পাশে। এমন সময় ওদের মধ্যে দুজন ওর 2 হাত ধরে আছে, আর একজন বুকে কাপড় টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। হঠাৎ থমকে যায় সময়। মিওর বুকের উপরে ধরা হাত দুটো দেহ থেকে আলাদা হয়ে গেছে। কাটা হাত দুটো পড়ে আছে মিওর শরীরের উপর। 10 জন সিরিয়াল কিলার তাকিয়ে আছে সামনে। তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে এক মধ্যবয়স্ক যুবক। লাল রক্তে ভেজা সে তরোয়ার। মিউ হাসছে, রক্ত মেখে গেছে ও সমস্ত মুখ। হাত দিয়ে পরিষ্কার করেই বলল, তোদের বাপ এসে গেছে। বলেই আবারও পৈশাচিক হাসি হাসছে সে। আলিফ মিউর মুখ বরাবর একটা লাথি মেরে দাঁড়ায় রাফুর সামনে। কালো রেইনকোট শরীরে জড়ানো তার, বড় বড় চুলের মাঝে কালো কাপড়ে বাঁধা তার মুখ। দমকা হাওয়া ছড়িয়ে গেছে এই শহর। সামনে 10 জন সিরিয়াল কিলার, একাই সামনে দাঁড়িয়ে রাফু। নিস্তব্ধতা ছেয়ে যেতেই ঘোর অন্ধকার নেমে আসে। যতক্ষণে সে অন্ধকার পরিষ্কার হয়ে আসছে ততক্ষণেই সামনে 2 ফুট স্তব্ধ কাটা লাশের উপর দাঁড়িয়ে রাফু, হাতে আলিফের কাটা মাথা। মিও নিজের ঠোঁট মুছে বসে রাফুর সামনে। এক হাঁটু পিচ ঢালা রাস্তায়, অন্য হাঁটুতে ভর করে মাথা নিচু করে আছে। হঠাৎ করে রাফু মিউর চুল ধরে টেনে তুলে পাশের দেয়ালে ঠেকিয়ে তরোয়ালটা ওর বুকে আধা ইঞ্চি ঠেকিয়ে বলল, ওরা কারা ছিল? রাফুর চোখে
অগ্নিদাহ জ্বলছে। বুকের ব্যথায় কাতর মিউ। মিউ আজ পর্যন্ত রাফুর চেহারা দেখেনি, শুধু নাম শুনেছে মাত্রই। রাফু এক আতঙ্ক। হঠাৎ সেই আতঙ্কেই মৃত্যু হয়। দৈহিক মৃত্যু নয়, মানসিক মৃত্যু। কেন বা কিসের জন্য তা অজানা সবার কাছে, কিন্তু কাউকে খুঁজছে সে। কাদের কথা বলছেন? চোখে জল গড়িয়ে পড়ছে মিউর। রাফু আবার বলল, সেদিন রাতে কারা ছিল? আপনি কি বলছেন বস? আমি কিছুই বুঝতে পারছি না। সেদিন রাতে আমার আর আমার ভালোবাসার উপর কে বা কারা হামলা করেছে? আমি জানি না বস। আমি জানি তারা ব্ল্যাক ড্রাগনের লোক। আমি তাদের ফাইটিং টেকনিক দেখেই বুঝতে পারি ওরা ড্রাগনেরই কেউ। কিন্তু কে বা কারা আমার উপর অচেতন অবস্থায় হামলা করেছে? তাদের মাঝে একজনের কাটা হাতের অংশ আমার কাছে আছে, যেখানে ব্ল্যাক ড্রাগনের ট্যাটু লাগানো। বিশ্বাস করেন বস, আমি জানি না তারা কারা। এই নিয়ে দলের ভেতরে কথাও হয় না। ভিতরের কেউ একটা ধামাচাপা দিতে চাচ্ছে। বস, রিফাদের অ্যাক্সিডেন্টে হাত কাটা পড়েছে, সে খবর চলছে দলের ভেতরে খুব গোপনে। রিফাত কোথায় এখন? জানি না বস। রাফু তরোয়াল মিউর বুক থেকে সরিয়ে আনে। রক্তের স্রোত বয়ে চলে মিউর বুকে। ক্ষত শরীরে বসে পড়েই সেখানে। রাফু ধোঁয়ার মতো মিশে যায় শহরের বুকে। সকাল তখন 10টা। সকল পত্রিকায় হেডলাইন, আগন্তুক এই শহরের মৃত্যুর খোঁজ। লাশের পাহাড় রাতের অন্ধকারে। আবিরের টেবিলের উপর খবরের কাগজ পড়ে আছে। আলিফ সহ আরো 10 জন সিরিয়াল কিলারের লাশের ছবি স্পষ্ট। নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের। অনন্ত মাথা উঁচু করে বলল, বস, আলিফ তো কাল ড্রাগনের একজন এজেন্টের কাছে গিয়েছিল তাকে হত্যা করার জন্য, কিন্তু অনন্তকে থামিয়ে আবির বলল, ওদের মৃত্যু কি কোনো পুলিশের হাতে হয়েছে? না বস। তাহলে কি ওই এজেন্টেরই হাতে? মনে হয় না বস। একটা মেয়ে হয়ে 10 জন বেস্ট কিলারদের সাথে পেরে ওঠার কথা না। তাহলে কাজটা রাফুরই হবে। আলিফ মরে গেছে ঠিকই, কিন্তু মরার আগে আমাদের অর্ধেক কাজ করে দিয়ে গেছে। রাফু এ শহরে আছে কোথাও ঘুপটি মেরে। উত্তরা থানায় লাশগুলো রিপোর্ট করা হয়। বেশ ক্রিটিক্যাল কেস মনে হচ্ছে। ক্রিমিনাল কোনো ক্লু ছেড়ে যায়নি এখানে। সব কয়টি লাশের থেকে দেহের অংশবিশেষ আলাদা আলাদা করে ফেলা হয়েছে। খুনি কোনো মামুলি একজন নয়, কয়েকজন হতে পারে। কিন্তু কেন এমন হয়েছে? কোনো গ্যাংস্টার নয় তো? তাহলে তো বেশ বড় সমস্যা। চিন্তায় মগ্ন সাব ইন্সপেক্টর হুমায়ুর কবি। কেসটা ঘেঁটে দেখতে হবে। পার্সোনাল বাইকটা নিয়ে বাহির হয় ঘটনাস্থলে। শহরের মাঝামাঝি জায়গায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলটি পুলিশের নজরদারিতে আছে। চারপাশে কেউ আসতে যেতে পারছে না। হুমায়ুর স্যার সেখানে পৌঁছে ঘটনাস্থল খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। চারপাশে শুধু রক্তের ছাপ। একটু দূরেই এটিএম বুথ। সিসি ক্যামেরার দ্বারা বুথের চারপাশে নজরদারি করা হয়। সেখান থেকে কিছু পাওয়া যেতে পারে। হুমায়ুর কবির রাতের ভিডিও ফুটেজ সংগ্রহ করে থানায় ফেরে। গোয়েন্দা বিভাগের সাথে মিটিং করে ভিডিও ফুটেজটা প্লে করে। সম্পূর্ণ ফুটেজে মিউর চেহারা অস্পষ্ট, দেখা যায়নি। রাফুর চেহারা কালো কাপড়ে বাঁধা। কিন্তু আলিফের সাথে থাকা সিরিয়াল কিলারদের অনেককেই চিনতে পেরেছে। তারা বলল, এরা তো টপ সিরিয়াল কিলারদের মধ্যে আছে। ক্রিমিনাল রেকর্ডে তাদের অনেক ফাইলও ধুলো জমে গেছে প্রমাণের অভাবে। হুমায়ুর কবির ভাবনায় ভেসে যায় প্রশ্ন তুলে, এরা যদি টপ সিরিয়াল কিলারের মধ্যে থাকে, তাহলে এদের যে একাই খুন করেছে তার লেভেল কতটুকু? চিন্তার বিষয়। যে করেই হোক এই কিলারকে বের করতেই হবে। প্রথমে মেয়েটাকে খুঁজতে হবে কি বলছে তার কাছে। এলোমেলো চুলে রাফসান প্রবেশ করে ভার্সিটির প্রধান গেট থেকে। সিয়াম তার বন্ধুরা ক্যাম্পাসের একপাশে বসে এক মেয়েকে র্যাগিং করছে। অন্না নিয়ে নিয়েছে তার, নাচতে বলছে একটা বাজে গানে। মেয়েটাও মনে হয় তত সুবিধের নয়, ওই টাইপেরই মেয়ে। চোখে কোনো ভয় নেই, নেই লজ্জা। তাদের ইশারায় নাচছে। মাথা নিচু করে কেটে পড়ে সেখান থেকে। হাতে একটা বই নিয়ে রাফসানের পাশে এসে দাঁড়ায় মাহফুজ স্যার। হ্যালো ইয়াং ম্যান। হ্যালো। কেমন আছো তুমি? বিষাদে জর্জরিত। তা এই বিষাদের কারণটা কি জানতে পারি? স্যার, আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেবেন কি? ইম্পসিবল। তাহলে এত পার্সোনাল প্রশ্নের উত্তর জানতে চেয়ে লাভ নেই। তুমি তো দেখছি। স্যারের কথা মুখ থেকে টেনে নিয়ে রাফু বলল, স্যার থাক, প্রশংসা করতে হবে না। ইডিয়েট। জন্মগত স্যার। অসভ্য। স্যার, রক্তে মিশে আছি। দাঁতে দাঁত কটমটিয়ে চলে গেল মাহফুজ স্যার। রাফসান কাঁধে ঝুলানো ব্যাগ থেকে একটা রেডবুল নামক ড্রিঙ্ক বের করে পান করতে শুরু করে। পিছন থেকে তিথি রাফসানের কাঁধে হাত রেখে বলল, ভাইয়া, আমার বান্ধবী সাইমাকে দেখেছেন কোথাও? বলেই তিথি তার মোবাইলে সাইমার একটা ছবি তুলে ধরে ওর সামনে। মেয়েটা কি দেখতে মাইরি,
মন চাচ্ছি। বলেই তিথির হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় সিয়াম। রাফসানের পিছু নিয়ে আসছিল সিয়াম। তিথির মোবাইলে সাইমার ছবি দেখে মন্তব্য করে সে। ভাই কাজটা ঠিক হচ্ছে না। নিচু স্বরে কথাটা বলল রাফসান। সিয়াম চাইছিল রাফসান কিছু বলুক, ঠিক তখনই সিয়াম রাফসানের শার্টের কলার ধরে বলল, আমি যাই করি তাতে তোর কি বে? বলেই ধাক্কা দিচ্ছে রাফসানকে। ভাই আপনার ঘরেও তো মা বোন আছে, মেয়ে জাতিকে সম্মান দেন না ভাই। শালা, তোর কত বড় কলিজা, আমাকে জ্ঞান দিতে আসিস? আমি এখানে এই মুহূর্তে করব, তাতে তোর বাপের কি রে? কথাটা শেষ হতে না হতেই চোখে ঝাপসা দেখতে শুরু করলো সিয়াম। ঠোঁট কেটে গেছে ওর। মুখের কাছে হাত নিতেই সামনে একটা দাঁত হাতে এসে পড়ে। সামনে সিনা টান করে দাঁড়িয়ে আছে রাফসান। বাবরি চুলগুলো পিছনে গুছিয়ে বেঁধে ফেলে সে। মাটিতে পড়তে পড়তে সিয়াম বলল, তুই আমার গায়ে হাত তুলেছিস? তুই জানিস আমি কে? কি আমার পরিচয়? আমার ভাই কে? কি এমন পরিচয় তোর, শুনি একটু। রাগে তার চোখ লাল হয়ে গেছে। আর যাই হোক, মায়ের জাতিকে নিয়ে কটূক্তি করা হজম করতে পারে না রাফসান। দ্য ব্ল্যাক ড্রাগনের নাম শুনেছিস? হিসু করে দিবি তুই আমার ভাইয়ের পরিচয় জানতে পারলে? রাফসানের হাঁটু কাঁপতে শুরু করে। আমতা আমতা করে বলল সে। আপনার ভাই কি গ্যাংস্টার রিফাত? আর কিছু বলল না সিয়াম। সিয়ামের বাহিনী সিয়ামকে তোলে। রাফসানের পেটে দুটো লাথি মারে সিয়াম। আমার উপর হাত তোলা হয় তাই না? বলেই ওর হাতে দুটো আঘাত করে আয়রন রড দিয়ে। মনের তৃপ্তি নিয়ে চলে যায় সিয়াম। এই অত্যাচার হজম করে চলে আসতে চাইছে রাফসান। পিছন থেকে তিথি বলল, কি দরকার ছিল ওদের সাথে ঝামেলায় জড়ানোর? আমি জানতাম না ওর ভাই এত বড় গ্যাংস্টার। এখন জেনেছেন তো? হ্যাঁ। কোন ডিপার্টমেন্ট? ম্যানেজমেন্টে আছি, 3য় সেমিস্টার। আমি তিথি, মার্কেটিং এ। সেম ব্যাচ। ওহ গুড। ভার্সিটিতে নতুন নাকি? এর আগে কখনো দেখিনি যে। হ্যাঁ, মাত্র 1 মাস হলো এসেছি। চলো কোথাও বসি। দুঃখিত, আমার ক্লাস আছে। বলেই চলে যায় রাফসান। আনমনে থাকে সব সময়। কখন কি করে তা নিজেও বুঝতে পারে না। রাফসানের বাবা এই শহরের ওয়ান্টেড ক্রিমিনাল, ব্ল্যাক ড্রাগনের সৃষ্টিকারী। সেই সব থেকে দূরে দূরেই চলছে। রাফসানের এইসব ভালো লাগে না। পিতার মুখ দেখেনি কতদিন হলো। হাসপাতাল থেকে ফোন আসে তিথির কাছে। সাইমা ফোন করেছে। ওই হারামি, কোথায় তুই? আমি তোকে কতবার ফোন করছি, বন্ধ বলছে। ফোনটা রিসিভ করে কথাগুলো বলে তিথি। নরম কণ্ঠে জবাব দিল সাইমা। দেখ বইন, রাতে সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছিল, ব্যথা পেয়েছি, তাই হাসপাতালে ভর্তি আছি। কোন হাসপাতালে আছিস বল। সাইমা ঠিকানা বলতেই ফোন রেখে তিথি দ্রুত চলে যায় তার কাছে। রাফসানকে আজ অন্যরকম লাগছে। চুলগুলো পেছনে গোছানো, দাড়িতে জট বাঁধার মতো সোজা হয়ে আছে। কালো ঠোঁট অন্যরকম। মাহফুজ স্যারের ক্লাস আজ। লাস্ট বেঞ্চে বসে আছে রাফসান। মোবাইলে গেম খেলছে। গেমের ঢিসক্যাও ঢিসক্যাও শব্দে বিরক্ত হচ্ছে পুরো ক্লাস। বিরক্ত হয়ে মাহফুজ স্যার বলল, এই হ্যালো, ক্লাস ভালো না লাগলে বের হয়ে যাও আমার ক্লাস থেকে। তুই আর তোর বোরিং ক্লাস তুই কর। মনে মনে বলতে বলতেই বের হচ্ছিল রাফসান। কি যেন বুদ্ধি করে বলল, স্যার আপনার এই বোরিং ক্লাসের চাইতে আদ্রিতা ম্যামের ক্লাস ভাল লাগে। বলেই রাফসান হাঁটা দেয় মাঠের দিকে। পিছনে স্যার বলছিল, এই ছেলে, এই কি বললে তুমি? রাফসান পিছন ফিরে তাকায় না, মুচকি হাসি হাসছে। তার কাছে এগুলো ভালোই লাগে। হুমায়ুন কবির সে লাশের পোস্টমর্টমের রিপোর্ট নিয়ে ঘাঁটছে। কিছু মিলছে না। কিছু তথ্য সংগ্রহ করে তারা। জানতে পারে নাইট বাজারের গ্যাংয়ের লোক ছিল মৃত ব্যক্তিরা। কে মেরেছে তা অজানা। পুলিশ তার কাজ চালিয়ে যাচ্ছে। সাইমা হাসপাতালে বুকের ক্ষতস্থানে চেহারায় ব্যান্ডেজ করে বসে আছে। তিথি পৌঁছাতেই বলল সাইমা, তিথি, রাফু তো রিফাতকে পাগলের মতো খুঁজছে। হঠাৎ থমকে যায় তিথি। রাফু নামটা শুনে। গ্যাংয়ের হয়ে কাজ করছে বহু বছর হয়ে গেল। কখনোই চেহারাটা দেখেনি, শুধু শুনেছে এর নজর যার দিকে যায় তার মৃত্যুর ভয় হৃৎপিণ্ডে কম্পন করে। তুই আর কি জানিস? দেখেছিস ওকে? না দেখিনি, অন্ধকার ছিল। রাফুর জ্ঞান ছাড়েনি, ওকে হত্যা করার চেষ্টা হয়েছিল। কি বলিস এগুলো? হ্যাঁ সত্যি বলছি, রাফু নিজের মুখে বলেছে। আমি রিফাতের খোঁজ পেয়েছি হয়তো সাইমা। কি বলিস? হ্যাঁ, যাকে খোঁজার জন্য ভার্সিটি জয়েন করেছি সে সিয়াম ছিল, রিফাতের ছোট ভাই। আজ ভার্সিটিতে এক গ্যাঞ্জামের সময় সিয়াম সত্যিটা বলে ফেলে সবার সামনে। ও সিট, সিয়াম কোথায় আছে এখন? ভার্সিটিতে আছে। চল তাড়াতাড়ি। কোথায় যাব? ভার্সিটি। সিয়ামের উপর বিপদ আছে নিশ্চয়ই। আর তাছাড়া বস বলেছে রিফাতের খোঁজ যেন কেউ কিছুই জানতে না পারে, বিশেষ করে রাফু। রাফুর মাথা ঠিক নেই, আতপাগলা হয়ে ঘুরছে। কখন কি করে বসে কেউ টের পাবে না। তাই গতকাল রাতে যখন আমার কাছে জিজ্ঞাসা করেছিল তখন মন গড়া ইতিহাস বলে দিয়েছি। কিন্তু রিফাত তো ড্রাগনের বেস্ট কিলার,
তাহলে রাফু ওকে মারবে কেন? বললাম না, রাফুকে হত্যার চেষ্টা হয়েছিল, আর সেটা হয়তো গ্যাংয়ের ভিতরেই কেউ। কিন্তু বস, এইগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন করছেন বুঝতে পারছি না। ঘাবলা আছে বস, আগে সিয়ামকে রক্ষা করি, তারপর দেখা যাবে। হ্যাঁ চল। বলেই রওনা হয় ভার্সিটি। এই শহরেই মাত্র এই ভার্সিটিতে ব্ল্যাক ড্রাগনের সকল গুপ্তচরদের ঘনিষ্ঠ স্বজনদের ভর্তি করানো হয় গোপনে। ভার্সিটির ম্যানেজমেন্ট পর্যন্ত এসব টের পায় না। ভার্সিটি পৌঁছে সিয়ামকে পাওয়া যায়নি, তারা খুঁজছে। কেউ বলেছিল হাসপাতালে গেছে, সেখানেও পাওয়া যায়নি ওকে। তবুও সারাদিন সিয়ামের কোনো খোঁজ মেলেনি। মধ্যরাত তখন পার্টি করে ফিরছে সিয়াম। দুটো বাইক পথ আটকায় সিয়ামের। তিথিয়া সাইমা কালো জ্যাকেট গায়ে, হেলমেট খুলে নামে তার সামনে। সিয়াম তাকিয়ে আছে ওদের দিকে। ভার্সিটির সবচেয়ে চুপচাপ মেয়ে দুটো লেডি বাইকার, ভাবতেই স্বপ্নের মতো লাগছে ওর কাছে। ধাপ করে তিথি সিয়ামের বুকে একটা লাথি মেরে চুলগুলো ঠিক করে নিল আর বলল, এটা আমাকে বিরক্ত করার জন্য। মাটিতে পড়ে যায় সিয়াম। সাইমা সিয়ামের হাত মুখ টেপ দিয়ে বেঁধে ফেলে। সিয়াম নিজেকে মুক্ত করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তিথি বলল, সাইমা, ওকে এখন কোথায় নিয়ে যাবি? বস বলছিল ওকে নিয়ে রেস্ট হাউসে রেখে আসতে। কিন্তু রেস্ট হাউস তো চট্টগ্রামে। আমরা এখন চট্টগ্রামে যাচ্ছি। যার জন্য সিয়ামকে তুলে সামনে তাকাতেই কাউকে দেখতে পায় তারা। কালো বাইকের উপর কালো হেলমেট পরে বসে আছে কেউ। তৃতীয় সাইমা মুহূর্তের মধ্যে কোমরে গুজে রাখা রিভলভার বের করে তাক করে তার দিকে। নিখোঁজ নিশানা তাদের। বাইক থেকে নেমে হেলমেট খুলতেই চমকে ওঠে তারা। তিথি বলে ওঠে, রাফসান। সাইমা তিথির দিকে তাকিয়ে আছে। রাফসান বলল, রাফু। থমকে যায় সময়। অবাক চোখে তাকিয়ে আছে ওরা। রাফু আবারও বলল, শিয়ামকে আমার হাতে তুলে দিয়ে কেটে যাও তোমরা, ওকে আমি দেখছি। হঠাৎ বিকট শব্দে হেলে পড়ে রাফসান। রক্তে মেখে গেছে ওর মুখ। সাইমার হাত থেকে ছুটে গেছে সিয়ামের থ্যাতলানো মুখ। মাথার অর্ধেক থেতলিয়ে গেছে M82 স্নাইপার বুলেটের আঘাতে। তিতির হাত পা কাঁপতে শুরু করে এমন বিভৎস অবস্থা দেখে। সাইমা তিতিকে নিয়ে দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। রাফসান পিচ ঢালা রাস্তায় শুয়ে আছে, চেহারায় বিষণ্ণের ছাপ। এখন কি হবে? শেষ ভরসাটাও হাত থেকে ফসকে গেল। আমার যে তাকে দেয়া কথা রাখা মুশকিল হয়ে পড়ছে ক্রমশ। কি করব এখন আমি? 1000 মিটার দূরে স্নাইপারের নিশানায় বসে আছে আশিক। সিয়ামের উপর নিশানাটা একদম পারফেক্ট। এক বুলেটেই সিয়ামের খেল খতম। কানে ব্লুটুথ লাগানো ছিল ওর। কাজ শেষ হতেই বলল আশিক, বস, সিয়ামের খেল খতম। গুড। রাফু টের পেয়েছে এটা কি তোর কাজ? না বস, রাফু টের পাবে কিভাবে? স্নাইপার শট ছিল 1000 মিটার থেকে। ও টের পর আগেই ওখান থেকে নিরাপদ স্থানে চলে যা। তুই জানিস রাফু টের পেলে কি হবে তোর? মৃত্যু থেকেও তোর মৃত্যু হবে না, যন্ত্রণা দিতে দিতে মারবে। জি বস, কিন্তু বস একবার অর্ডার করেন, রাফুর খেল খতম করে দেই। আমার নিশানা ওর মাথায় তাক করা। ঘাবড়ে যায় ফোনের ওপাশে থাকা মানুষটি। হিংস্র পশুর মতো চিৎকার করে বলে, তোর মাথা খারাপ? ওর মৃত্যু হলে মনে করছিস তুই আমি বেঁচে যাব? এখনই ওখান থেকে বেরিয়ে পড়। আশিক বুঝতে পারেনি কেন এতটা ঘাবড়ে গেছে ওর বস। নরম কণ্ঠে উত্তর দিল, জি বস, বেরিয়ে আসছি। বলেই আশিক স্নাইপার গুছিয়ে ওখান থেকে চলে যায়। রাফসান চারিদিকে তাকাচ্ছে। কার কাজ হতে পারে তার উপর হামলা করানো? কিন্তু আর কোনো বুলেট আসছে না তেড়ে, বুক চিরে বের হচ্ছে না আর কারোর। সাইমা দেয়ালের আড়াল থেকে বেরিয়ে বলল, বস, কি ছিল এটা? কার সাথে শত্রুতা থাকতে পারে সিয়ামের? আনমনে ভেবে রাফসান বলল, তোমরা যেমন ওকে নিরাপত্তা দেওয়ার জন্য এসেছো, ঠিক তেমনই কেউ শেয়ালের মতো ফাঁক ফেতে রেখেছিল। ওদের ধারণা রাফু হেরে গেছে, ভেঙে গেছে রাফুর মনোবল। কিন্তু বস, ওরা কারা? হয়তো রিফাত। কিন্তু রিফাত তো সিয়ামের ভাই, সিয়ামকে কেন মারবে ও? নিজেকে বাঁচাতে মানুষ কি না করে, নিজের গর্ভধারিণী মাকেও হত্যা করে। আর এ তো তুচ্ছ ভাই। মানুষ এমন? কিন্তু বস, আপনি তো রিফাতের নাগাল থেকে দূরে সরে গেলেন, শেষ আশাটুকু হারালেন। যেখানে শেষ দেখো সেখানে শেষ হয় না, শেষ থেকেও কখনো শুরু হয়। বস, কি করবেন এখন? তোমরা বাসায় যাও, আমার মিশন আমি নিজেই শেষ করব। বলেই রাফু চলে যাচ্ছিল সেখান থেকে। হঠাৎ হামলা হয় ওদের উপর। আবিরের দলবল সামনে থেকে ধেয়ে গুলি করতে করতে আসছে। সাইমা তিথি আবারও দেয়ালের পিছনে নিজেদের দেহে লুকিয়ে ফেলে। রাফু ডান কাঁধে একটা বুলেট ছিদ্র করে ঢোকে, লুটিয়ে পড়ে মাটিতে। অন্ধকার ধোঁয়াশা নামে রাফুর চোখে। ঝাপসা চোখে হৃদয় লুকানো সেই চেহারা ভাসছে। মিমের অস্তিত্ব দাঁড়িয়ে আছে সামনে। চোখ বুঝে আসছিল রাফুর।
আবিরের দলবল ঘিরে আছে রাফুকে। তাদের মধ্যে একজন জাকির আবিরের কাছে ফোন করে বলল, বস, রাফুর খেলা শেষ, সামনেই ঘায়েল অবস্থায় পড়ে আছে। চিৎকার করে বলে উঠল আবির। ঘায়েল না, একদম শেষ করে ফেল, একদম শেষ। কথাটা শেষ না হতেই জাকিরের সামনেই ওর সাথীর দলবল সবার মাথা থেতলিয়ে যাচ্ছে। হইচই বেঁধে গেছে তাদের মধ্যে, লুকোনোর জায়গাও খুঁজে পাচ্ছে না। যেখানে যায় সেখান থেকেই বুলেট ছুটে সে বুক চিরে বের হচ্ছে তাদের। জাকির মাথার উপর তাকিয়ে দেখে বিল্ডিং এর চারপাশে স্নাইপার হাতে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ, মুশফিক, হাসান, রিয়াজ আরো অনেকে শো শো করে চারপাশটা কালো গাড়ি এসে থামে। জাকির নিজের হাতের অস্ত্র ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে, হাত দুটো পিছনের ঘাড়ে রেখে। রাফু পড়ে আছে পিচ ঢালা রাস্তায়, রক্তের স্রোত বয়ে চলেছে সেখানে। দ্রুত দৌড়ে এসে বুকে জড়িয়ে নেয় শহীদ হাসান, রাফুর বাবা, ব্ল্যাক ড্রাগনের লিডার। রক্তে লাল হয়ে গেছে শহীদ হাসানের হাত, থরথর করে কাঁপছে হারানোর ভয়, প্রিয় কাউকে হারানোর ভয়। ছায়া আচ্ছন্ন সে মায়াটি মা রাফুকে ডাকছে হাত বাড়িয়ে। নিঃশব্দে চোখ বুজে যায় তার। সমস্ত অন্ধকার জগতে খবর হয়ে যায় রাফুর মৃত্যুর সংবাদ। কিছু লোক মানছে রাফু মারা গেছে, কিছু লোক বলছে রাফু এমন এক ভয় যা অন্ধকার জগতে কখনোই হারাবে না। হঠাৎ একদিন হাজির হবে অন্ধকারে, শুশু করে দেবে তখন অতি উল্লাস মৃত্যুর পূর্বাভাস। আসবে একদিন, প্রায় 7 দিন পর। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছে সাইমা। কালো শাড়ির মাঝে কোমরে উকি দিচ্ছে কালো তিলটা। শ্যামলা দেহের রঙে মেয়েটার চোখে অদ্ভুত এক মায়া। কাজল দিচ্ছে চোখে। পাশের বেডে শুয়ে আছে রাফু। 2 জন নার্স দেখাশোনা করছে তাদের। নিরাপত্তার জন্য সাইমা আর তিথির বাসায় রেখেছে রাফুকে। ডান কাঁধে বুলেটের আঘাত করায় জ্ঞান হারিয়ে ফেলে তাৎক্ষণিক। মোটামুটি সুস্থ হয়ে আছে রাফু। জাকিরকে খাইয়ে খাইয়ে শরীরে শক্তি জোগাচ্ছে। পশুটাকে হজম করতে হলেও তাকে একটু মোটা তাজা করতে হয়, তেমনি করছে জাকিরের সাথে। না হয় মেরে তৃপ্তি পাবে না রাফু। রাফুর মৃত্যুর সংবাদ শুনে স্তব্ধ হয়ে গেছে পুরো অন্ধকার জগৎ। আবিরের সন্দেহ হচ্ছে ব্ল্যাক ড্রাগনের পদক্ষেপের উপর। একদম নীরব। ঝড় আসার আগে যেমন নিস্তব্ধতা ছেয়ে যায়, তেমনি নিস্তব্ধতা ছেয়ে আছে। আতঙ্কিত হয়ে আছে আবির। জাকির ব্ল্যাক ড্রাগনের হাতে বন্দী। কখন তারা কোন দিক থেকে হামলা বলে সে আতঙ্কে খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। এমন হলে চলবে না। দলের শীর্ষ নেতাদের মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছে হামলা করতে হবে ব্ল্যাক ড্রাগনের উপরে। এই সরে দাঁড়াও তোমরা, আমি দেখছি। বলেই নার্সদের সরিয়ে সাইমা হাতে স্যাভলন ভেজানো কাপড় দিয়ে রাফুর শুকনো ক্ষতর উপরে মুছে দিচ্ছে আর বলছে, কেমন লাগছে এখন? দুর্বল লাগছে শরীরটা। একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। সাইমা কথা বলছিল আর মুছে দিচ্ছিল ওর ক্ষতস্থান। চুলগুলো বারবার রাফুর মুখে আসছিল। বিরক্ত হচ্ছে ও বারবার। দরজা ঠেলে রুমে আসছে তিথি। হালকা ফর্সা দিয়ে টপ আর টাইট গেঞ্জি পরে আছে। কলার কাছ থেকে হালকা নিচে বুকের উপরে তিলটা নজর কাড়ে রাফুর। হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে। শুকনো ঠোঁটে কতদিন বৃষ্টি নামেনি সেটা গুনতে চেষ্টা করছিল রাফু। আতশোয়া হয়ে রাফু বলল, তোমাকে সুন্দর মানিয়েছে তিথি। থ্যাংক ইউ বস। যত সব নষ্টামি। বলেই মুখ ভেঙচি চলে গেল সাইমা। কথাটা আসতে বললেও রাফুর কান পর্যন্ত পৌঁছায়। কিছু বলেনি রাফু। সাইমা চলে যাওয়ার পর রাফু বলল, কি করছো এখন? কিছু না বস, এই তো আপনার সেবায় নিয়োজিত। আমার সেবা তো নার্স করছে। না মানে ওই আর কি, দেখাশোনা করি। কোথায় দেখাশোনা করো দেখি? বস কিছু বলেন না, দেখাশোনা কিভাবে করে তা কি দেখানো যায়? কেন দেখানো যাবে না? দেখার এতই যখন শখ, দেখিয়ে দিচ্ছি। বলেই ফিটিং গেঞ্জিটা উপরে উঠিয়ে পিছন থেকে CZ-75 SP-01 মডেলের পিস্তলটা রাফুর দিকে তাক করে। রাফু বলে ওঠে, হেই CP-75, মাই ফেভারিট অন। ট্রিগার টিপতেই ধাপ ধাপ করে দুটো শব্দ। স্তব্ধ চারিদিকে। মুচকি হাসি দিয়ে বলে তিথি, এমন দেখাশোনা করি। তিথি নরম কোমরে হাত দিয়ে বুকের উপর নিয়ে নেয় রাফু। হাত বাড়িয়ে এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, এতটা হিংস্রতা কোমলমতি মেয়ের হাতে মানায় না। হিংস্র কার সাথে থাকলে নিজেকে একটু কঠোর বানাতে হয় মিস্টার রাফু। কিভাবে হিংস্র মনে হলো? এমন কাছ থেকে দুটো বুলেটের শব্দেও চোখের পলক পড়েনি যার, তাকে হিংস্র বলবো না তো কি বলবো? এ বুকে আর কত বুলেটের আঘাত সহ্য করতে পারবে বলতে পারো? 2 বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এখন মৃত্যুকে ভয় হয় না, যতটা ভয় হয় আপন মানুষগুলোকে হারিয়ে। বলেই ক্লান্তির নিঃশ্বাস ফেলে রাফু। গভীর ক্ষত সৃষ্টি যে হৃদয় তা বহন করছে কাউকে না জানিয়ে। তিথি মেয়েটা শরীরে ঠিক তার মতোই সুভাষ। মুখটা তার কানের পাশে নিয়ে
মন ভরে নিঃশ্বাস ভিতরে নিতেই চিরে ওঠে বুকের মাঝে। 2 হাত দিয়ে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দেয় তিথিকে। বুকটা জ্বলছে রাফুর, দাউ দাউ করে। চোখের কোণে জল জমেছে, নরম ঠোঁট থরথর করে কাঁপছে। মুহূর্তেই নিঃশ্বাস আটকে গেছে ভিতরে। দাউ দাউ করে জ্বলছে কিছু, ধুক ধুক করে শব্দ হচ্ছে ভিতরে। তিথির ঠোঁট রাফুর বিষাক্ত ঠোঁটে একাকার। সমস্ত শরীরে রিল্যাক্স মুডে চলে আসছে আস্তে আস্তে। নিজেকে মুক্ত করে বিছানা ছেড়ে উঠে যায় তিথি। রাফু নিস্তব্ধ। সিগারেট আছে তিথি? না বস। বাহির থেকে আনতে পারবে? জি বস। একটা আকিজ বিড়ি আর ব্যানসনের প্যাকেট একটা। জি বস। আকিস বিড়ি? অবাক হওয়ার মতো হা করে আছে তিথি। রাফসান বলল, দুনিয়াতে সবকিছু স্বাদ একটু একটু নিতে হয়, তবে আকিজ বিড়ির একটু স্পেশাল কি জানো? না বস। এটার নেশায় বুক চিরে যায়, যা দামি ব্র্যান্ডেও পাওয়া যায় না। কিন্তু বস। আমি কোনো কিন্তু খুঁজতে চাই না তিথি, আমার লাগবে, এটাই সমাপ্তি। তিথি আর কোনো কথা বলল না, চলে গেছে রাফুর রুম থেকে। নার্স দুটোকেও বাহির করে দেয় রাফু। দেহে জড়ানো নীল রঙের একটা কাপড়ের মতো কিছু, তা খুলে দাঁড়ায় আয়নার সামনে। বুকের ডান পাশে বড় একটা ক্ষত, ছুরির আঘাতে সে ক্ষতর সৃষ্টি। বুলেটের দাগটাও রয়েছে তার পাশে। বুকে হাত রেখে ভাবছে তার কথা দিয়েছিল দুজন একসাথে ছোট্ট সংসার বাঁধবে। ছোট্ট তুফান এসে তছনছ করে চলে গেছে, নিয়ে গেছে রাত জাগা স্বপ্ন। যে স্বপ্নের প্রতিশোধের আগুন নিয়ে বেঁচে আছে রাফু, নিজের সহযোগীদের খুঁজে বেড়াচ্ছে অন্ধকারে, ভয়ানক মৃত্যু নিয়ে। 2 বছর আগে, তখন এক বর্ষার সকালে রাফুর সিগারেট শেষ। বাইরে তুমুল বৃষ্টি, বাসায় ছাতাও নেই। বাহির থেকে কাউকে নিয়ে আসতে বলবে, তার কোনো উপায় নেই। 3 কোয়ার্টার প্যান্টের সাথে সাদা একটা গেঞ্জি পরে বাহির হয় বৃষ্টির মাঝেই। দোকানগুলো প্রায় বন্ধ, অনেকগুলো দোকানে তো ঝাঁপ ফেলে রেখেছে। টং দোকানে কোণঠাসা মানুষের ভিড় ঠেলে রাফু সিগারেট নিচ্ছিল। ঠিক সেই সময় গা ঘেঁষে দাঁড়িয়েছিল মিম। কাক ভেজা চুলে দুষ্টু কিছু চুল লেপ্টে আছে গালে। অবাক হয়ে তাকিয়ে আছে রাফু। টুপ টুপ বৃষ্টি বাতাসে থমকে গেছে। চারপাশের মানুষগুলো স্তব্ধ। মিমের গালে লেপ্টে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই গাল সরিয়ে নেয় মিম। নাক হকচকিয়ে কেমন যেন করলো মিম। অবশ্যই করারই কথা, জানা নেই চেনা নেই, হঠাৎ এমন করা অসহ্যকর। ভয়ে তখন মিম কিছু বলতে পারেনি। রাফু তখন হাঁ করে তাকিয়েছে মিমের দিকে। মামা, এত সুন্দর জিনিস দোকানে রেখেছো কখন থেকে? মামা কিছুই বুঝতে না পেরে বলল, কোন কি ভাই, মোট দোকানে কোন জিনিসটা সুন্দর দেখলেন? মামা, তুমি তো দেখো না কি সুন্দর জিনিস তোমার দোকানে। নজর রেখো মামা, এই জিনিস যেন অন্য কারো না হয়। মামার মাথায় কিছুই ঢুকছে না। মামা আবার বলল, কোন জিনিস শান ভাই? তুমি চিনবে না মামা, যার বোঝার সে বুঝেছে। ও বুঝেছি মামা, মেম আপার কথা কইতেছেন? রাফু এই প্রথম মিমের নাম শুনেছে। ধুক করে উঠেছে ওর মনে। মিম মামার দিকে তাকিয়ে বলল, ওই মামা, তোমাকে কে বলেছে আমার নাম বলতে? যত সব এইসব মাস্তান টাস্তান যেন আমাদিকে না তাকায় মামা। বলেই মিম বেরিয়ে গেল দোকানের আড়াল থেকে। বৃষ্টির প্রতিটা ফোঁটাওকে ছুঁয়ে যাচ্ছে। হিংসা হচ্ছে রাফুর। এলাকার সবাই জানে রাফু ছোটখাটো মাস্তান। পাড়ায় এসে আড্ডাবাজি এটা নিত্যদিনের কাজ। সে সুবাদে তাকে চেনে মিম। রাফুর নামে যে পুরো অন্ধকার জগৎ কাঁপে, সে কথা সবার অজানা। মামা, সিগারেটের টাকা পরে নিও। বলেই রাফু বেরিয়ে পড়ে মিমের পিছে পিছে। বৃষ্টির ঝুমঝুম শব্দ, মেঘের গর্জনে নিস্তব্ধ শহর। এই যে সুন্দরী। মিম হাঁটছে কোনো শব্দ ছাড়াই, শীতে কাঁপছে। রাফু ওর সামনে দাঁড়িয়ে পথ আটকায় ওর। এই যে কথা কানে যাচ্ছে না। বলেই মিমের বাহু ধরে ঝাঁকুনি দেয় রাফু। থরথর করে ঠোঁট কাঁপছে ওর। শরীরে সাদা জামাটা ভিজে দেহের সাথে মিশে গেছে মিমের। নিশ্চয়ই জ্বর আসবে। পাশ থেকে একটা ছেলে ছাতা মাথায় হেঁটে যাচ্ছিল। ছেলেটার কাছ থেকে ছাতা নিয়ে মিমের মাথায় ধরে রাফু নরম কণ্ঠে বলল, বেশি ভিজবে না, জ্বর আসতে পারে। বলেই মিমের হাতে ছাতা ধরিয়ে দিয়ে ছেলেটার কাঁধে হাত রেখে ফিরে যাচ্ছে রাফু। মিম বুঝতে পারে না ছেলেটা কেমন, দ্বিধায় পড়ে যায় সে। সন্ধ্যায় বৃষ্টি থামে। রাফু টং দোকানের মামার কাছ থেকে মিমের ঠিকানা পায়। সেই অনুযায়ী পৌঁছে যায় সেখানে। তখন পূর্ব আকাশে অন্ধকার নেমে আসছে। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে রাফুর। তবুও মিমদের বাসার ছাদে অপেক্ষা করছে এক নজর দেখার জন্য। পাড়ার ছেলে বলেছে মেয়েটা রোজ সন্ধ্যায় ছাদে আসে। সন্ধ্যা তারার দিকে তাকিয়ে থাকে আনমনে, কি যেন খোঁজে সব সময়। রাফু তাকিয়ে আছে সন্ধ্যা তারার দিকে। হঠাৎ মিম পাশে এসে দাঁড়ায়। কি দেখছেন ওইদিকে? মিমের কথা শুনে রাফু তার দিকে তাকায়। রাফু কিছু বলছে না। মিম আবারও বলছে, কতক্ষণ হলো এসেছেন? এই তো কিছুক্ষণ আগে। কেন এসেছেন এখানে? আমার কিছু একটা হারিয়ে গেছে, খুঁজতে এসেছি।
মিম আর কথা বলছে না, কেন যেন সবকিছু হঠাৎ হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি। রাফু নিচু স্বরে বলল, খুব তাড়াতাড়ি করে ফেলেছি কি? গরম খাবারে হাত দিলে হাত জ্বলে যায়, সেটা জানেন? একটু অপেক্ষা করে ঠান্ডা হলে তখন স্বাদ মিলে। আচ্ছা তাহলে আমি আসছি। বলেই রাফু পিছু ফেরে। মিম থমকে গিয়ে আবারও বলে, একটু অপেক্ষা করবেন? কিছুক্ষণ একসাথে তারা দেখব। একটু নয়, সারা জীবন অপেক্ষায় থাকবো, একটু তোমার দেখার জন্য। আমি তারা দেখার কথা বলছি। আমি তো তাই বলছি। আমার পৃথিবীতে নতুন এক নক্ষত্রের সৃষ্টি হয়েছে, যা আমার আকাশে তারা হয়ে গেছে। আপনার কথা বলতে কষ্ট হচ্ছে? না, কষ্ট হয় না আমার। ঠিক তখনই মিম রাফুর কপালে হাত দেয়। পুড়ে যাচ্ছে হাত, জ্বর বেঁধেছে বেশ করে। মিমের সে কি অগ্নিদৃষ্টি তাকানো। রাফু ভয়ে তার ঠোঁট মিমের ঠোঁট এক করে ফেলে। থমকে যায় সময়, গরমে পুড়ে যায় মিমের ঠোঁট। ঠক ঠক করে রুমের দরজায় টোকা দিচ্ছে তিথি। স্মৃতির বাহিরে বের হয়ে তিথির দিকে তাকিয়ে বলে রাফু, এনেছো? হ্যাঁ। বলেই রাফুর দিকে সিগারেটের প্যাকেট দেয়, সাথে দুটো আগিজ বিড়ি। রাফু একটা আনতে বলেছিল, দুটোতে ভালোই হবে। ছোট প্যান্ট পরা ছিল রাফু, তার উপরে জিন্স আর টি শার্ট পরে। তিথির সিজার 75 পিস্তলটা রিলোড করে কোমরে গুজে বাহির হয়। তিথি বলল, কোথায় যাচ্ছেন বস? কাউকে উপরে পাঠাতে। আসবো বস। না, আমি একাই যাব। তিথি দ্বিতীয়বার কথা বলার সুযোগ পায়নি। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, নিচে নেমে গাড়িতে উঠে বলল, সেক্টর 5-এ চলো। সেক্টর 5-এ জাকিরকে রাখা হয়েছে। জাকিরের মৃত্যুর সময় হয়ে এসেছে, দুর্বল লাগছে শরীর, তবু এখনই থেকে শুরু। শেষটা কখন হয় রাফুর নিয়তি। তখনই অপরিচিত নাম্বার থেকে একটা ফোন আসে। রিসিভ করতেই শুনতে পায় রাফু, তোর মাল দুটো তো সেই জিনিস রাফু, বাসায় একা রেখে খুন নেশা বেরিয়েছিস, যা খুন করে আয়, আমি আয়েস করি একটু। আর শুনে রাখ, জাকিরের শরীরে ছিটাফোটা ক্ষতি হইলে তোর জিনিস দুটো শেষ। তিথির লাশ পাবি যদি জাকিরের কিছু হয়, আর সুন্দরীর সালমান লাশটাও না হয় পরেই নিস, আগে আমার কাছে কিছুদিন থাক। আচ্ছা শোন, তুই কি আমি জানি না, ওদের দুজনকেই কিছু করবি না, ওদের দুজনকে কিছু করবি না, এটা আমার ওয়ার্নিং। তুই জাকিরকে একদম সুস্থ মতোই পাবি। বলেই ফোন রেখে দেয় রাফু। টেনশনে চোখ বুজে যাচ্ছে তার। মোবাইল বের করে আব্দুল্লাহকে ফোন করে রাফু। বস অসময়ে? কোথায় তুই এখন? উত্তেজিত কণ্ঠে রাফু কাঁপছে। দুর্বল শরীরে দুটি মেয়ের জীবন বন্দি এখন ওর ডিসিশনে। বস আপনার কণ্ঠ কাঁপছে, কোনো সমস্যা? আধ ঘন্টার মধ্যে আমার 200 লোক চাই। স্নাইপার, AK-47, যা পারিস তা নিয়েই তৈরি থাকবি। আমি ফোন করব তোকে। আচ্ছা বস। বলেই ফোন রাখে আব্দুল্লাহ। রাফুর শরীরে ঝাঁকুনি দিচ্ছে বারবার। সেক্টর নাম্বার 5-এ এসে একটা বদ্ধ রুমে ঢোকে রাফু। কাঠের চেয়ারে বাঁধা জাকির। নিজের রাগ মেটাতে জাকিরের কাছে পৌঁছেই মুখ বরাবর এক আঘাত। পিছনে ছিটকে পড়ে সে, ঠোঁট কেটে রক্ত পড়ছে। রাফু ওর হাত বেঁধে গলায় পিস্তল ঠেকিয়ে নিচে চলেছে, অপরিচিত মানুষের ঠকানোর ঠিকানায়। শহরের বাইরে খোলা মাঠে, পাশেই ছোট ছোট কয়েকটি পাহাড়ের মতো ময়লা স্তূপ। সেখানেই জাকিরকে নিয়ে আসতে বলল। রাফু কোন রকম দেরি না করেই সেখানে পৌঁছে যায়। হাতে গোনা 25 থেকে 35 জন বেস্ট কিলার চারপাশে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। জাকিরের মাথায় পিস্তল ঠেকিয়ে গাড়ি থেকে নামে রাফু। সামনেই হৃদয়। তিথির চুল মুঠোবদ্ধি করে দাঁড়িয়ে আছে। রাফসান বলল, সাইমা কোথায়? একজন বদলে আরেকজনই যথেষ্ট, দ্বিতীয় জনের কাপড় খুলছি, শালে একটু বেশিই ছিল তাই মেরে দিছি। বলেই পিছনের দিকে পিস্তল তাক করে সাইমার লাশ দেখায় হৃদয়। তিথির চোখে বৃষ্টি ঝরছে। রাফুর দৃষ্টি অন্ধ হয়েছে। সাইমার দিকে তাকাতেই কষ্ট হচ্ছে ওর। জাকির সেই সুযোগে হাত খুলে রাফুর পিস্তল নিয়েই দূরে সরে আসে। সবাই হা হা করে হাসছে। রাফুর সন্দেহ ঠিক ছিল, ওরা রাফুকে শহরের বাইরে কেন ডেকেছে, রাফু নামক আতঙ্কের থেকে মুক্তি পেতে। আনন্দে হাসছে তারা, তাদের জয় নিশ্চিত ভেবে নিয়েছে। হৃদয় বলে উঠল, কোনো শেষ ইচ্ছা? চুপ হয়ে আছে রাফু। ভিতরটা দুমড়ে মুচড়ে আসছে ওর। রাফু চোখ রাখতে পারছে না সাইমার দিকে। অজান্তেই চোখে জল গড়িয়ে পড়ে। শরীরের শার্টটা খুলে সাইমার শরীর ঢেকে দেয় রাফু। রক্ত জমার চোখে তাকায় হৃদয়ের দিকে। ওমা, ছেলের তো রাগ হচ্ছে। তিথির চুল ছেড়ে দিয়ে রাফুর দিকে পিস্তল ঠেকায় হৃদয়। আলবিদা মেরি দোস্ত। চারিদিকে বাতাস ভারী হচ্ছে। রাফু চোখ নিচের দিকে তাকিয়ে আছে। শ্যামলা দেহে বাতাসে ধুলোগুলো জমে যাচ্ছে। হালকা ঝড় সৃষ্টি হয়েছে মুহূর্তেই। চারিদিকে বাতাস অন্ধকার হয়ে আসছে। শো শো শব্দ। ওরা চারিদিকে তাকিয়ে দেখছে কি হচ্ছে এসব। মাথায় রুমাল বাঁধা, হাতে কচ আম্প মডেলের সাব মেশিন গান, পিছনে চোখ ধাঁধানো সৈন্যদল। চারপাশ থেকে ঘেরাও করে ফেলেছে হৃদয়কে। স্তব্ধ ওরা সবাই। রাফুর দাঁতে দাঁত মিশিয়ে হাসি দেখে থমকে যায় হৃদয়।
হৃদয়ের সাথে থাকা পেস্ট কিলাররা ইঁদুরের মতো গুড়িয়ে গেছে। অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করে রাফুর কাছে। নাক বরাবর ধাই করে একটা ঘুষি। নিয়ন্ত্রণ না রাখতে পেরে মাটিতে পড়ে যায় হৃদয়। তিথি কান্না কণ্ঠে বলে ওঠে, রাফু ও সাইমার মৃতদেহের সাথে। আর কিছু বলতে পারেনি তিথি, হাউমাউ করে কাঁদতে থাকে। প্রাণপ্রিয় বান্ধবী ছিল সাইমা, তাদের আপন বলতে কেউই ছিল না। দুজনের সবকিছু ছিল। রাফুর ভাবতেই ঘৃণা ধরে গেছে। সামনে পড়ে থাকে হৃদয়ের প্রতি। আব্দুল্লাহর হাত থেকে অস্ত্রটা নিয়ে রাফু তাক করে হৃদয়ের দিকে। হাত জোর করে জীবন ভিক্ষা চাইছে হৃদয়। রাফুর অন্তরে এদের প্রতি মায়া নেই। ট্রিগার চাপ দিয়ে রেখে দিয়েছে রাফু। দেহ থেকে পুরুষাঙ্গর অস্তিত্ব বিলীন হয়ে গেছে। মাঝে গর্তের সৃষ্টি, পেটের নাড়ি ভুড়ি বেরিয়ে আসছে। তীব্র রাগে 2 ম্যাগাজিন বুলেট আরো শেষ করে দেয় ওর দেহে। শালা মানুষের মতো রক্ত। বলেই অস্ত্রটা আব্দুল্লাহর কাছে দিয়ে সাইমার শরীরে আরো কিছু কাপড় জড়িয়ে চলে যায় রাফু। আব্দুল্লাহ বাকি 40 জনকে গাড়িতে তোলে। 5টা গাড়ি বাইরে থেকে বন্ধ করে আগুন জ্বালিয়ে দেয় সবগুলো গাড়িতে। শত্রুর ক্ষমা নেই ব্ল্যাক ড্রাগনে। কাঁচা মাটির গন্ধ ভেসে আসছে মাত্র মাটি দেয়া কবর থেকে। বাঁশের ঘেরা দিয়ে কবরটাকে ঘেরাও করে দিয়েছে। হাঁটু করে বসে আছে রাফু। পাশেই আরেকটা কবর। চোখের জল ফেলছে রাফু। হ্যাঁ, যে খুন করে তার চোখেও পানি ঝরে। পাশে এসে দাঁড়ায় তিথি। হাউমাউ করে কাঁদছে রাফু। জীবনের দ্বিতীয় কোনো নারীর মৃত্যু নিজেকে দায়ী করছে সে। মাকে হারিয়ে আজ দ্বিতীয়বার কাঁদছে সে। চুপ হয়ে যায় রাফু। শুয়ে পড়ে পাশের কবরের পাশে। আজ থেকে অনেক দিন আগের কথা। সেই দিন সন্ধ্যায় আবার বৃষ্টি নামে। মেঘের গর্জনে 2 জন আলাদা হয়ে বলল, আজকে বাসায় যা, শরীরে জ্বরও আছে, ডাক্তার দেখাবেন জলদি। বলেই মিম যখন ছাদ ছেড়ে যাবে তখনই আকাশ ভারী হয়ে বৃষ্টি নামে। রাফু দাঁড়িয়ে আছে। ঠিক কতক্ষণ ছিল মনে নেই ওর। যখন চোখ খোলে রাফু, সামনে এক সাদা এপ্রন পরা ডাক্তার দেখতে পায়। পাশে আরো কয়েকটি বেডে কিছু মানুষ শুয়ে আছে। এতক্ষণে সে বুঝতে পারলো সে হাসপাতালে আছে। কিছু না বলে উঠে বসলো রাফু। ডাক্তার সাবিনা বলল, কেমন আছেন এখন মিস্টার? ভালো থাকলে কি এখানে নিজেকে দেখতাম নাকি? ডাক্তার সাবিনা অবাক হওয়ার মতো তাকিয়ে আছে রাফুর মুখের দিকে। আশা করেনি এমন উত্তর মিলবে একজন রোগীর কাছ থেকে। বেশ ইন্টারেস্টিং মনে হলো তাকে। সে বলল, বর্তমানে শরীরে কি কোনো দুর্বল অনুভূতি হচ্ছে? চোখ খুললামই তো, কেবল অনুভূতি হওয়ার জন্য সময় তো দেবেন। গলায় নিঃশ্বাস আটকে গেছে সাবিনার। খুব খুব করে কাশি দিয়ে উঠল সে। আচ্ছা ঠিক আছে, সময় নিন। বলে যখন ডাক্তার সাবিনা অন্য জায়গায় যাবে ঠিক তখন পিছন ফিরে রাফু বলল, ম্যাডাম একটা সিগারেট হবে? গলাটা শুকিয়ে গেছে। কি? আপনি কি পাগল? অবাক হওয়ার মতো পিছনে ফিরে তাকিয়ে কথাটা বলল সাবিনা। চেহারায় মুচকি হাসির সাথে অবাক হওয়ার রিয়াকশন। আমি কি 10 মিনিটের জন্য বাইরে যেতে পারি? না, আপনি সুস্থ নন, বাইরে যাওয়া অসম্ভব। রাফু তার কথা শুনে বেড ছেড়ে উঠে যাচ্ছিল। তখনই ডক্টর সাবিনা নার্সের হাতের ঔষধের থলে থেকে সিজার নিয়ে রাফু থেকে এগিয়ে বলল, খবরদার, এখান থেকে উঠে যাওয়ার চিন্তা ভাবলেও পেট ফুটো করে দিব। তারপর অপারেশন করে একটা কিডনি বের করে নিব। বসেন এখানে। ডক্টরের এমন ভয়ঙ্কর আচরণ দেখে গলা শুকিয়ে গেছে রাফুর। মনে মনে বলল রাফু, সালি ডক্টর নয়, যেন ডাকাত। কিছু বলবেন মিস্টার? না না, আপনাকে কিছু বলিনি। আপনার মতো এমন সুন্দর নম্র মানুষকে কিছু বলতে পারি? গুড। মিম নিয়ে এসেছিল আপনাকে, বোন হয় আমার। সাবধান। আচ্ছা তাহলে কি বাথরুম ইউজ করতে পারবো না? ডক্টর সাবিনা কিছু বলল না। রাফু বেড ছেড়ে উঠে বাথরুমে ঢুকেই আব্দুল্লাহকে ফোন করলো। ভাই বাঁচা আমাকে, ভাই বাঁচা। কি হয়েছে ভাই, কোথায় আপনি? বলিস না ভাই, ওই যে মহল্লার পাশে যে হাসপাতালটা আছে না, কি যেন নাম ভুলে গেছি, ওই হাসপাতালের বাথরুমে বন্দি আছি, ভাই বাঁচা। আরে বলেন কি ভাই, মিম ভাবি বাথরুমে আটকে রাখছে নাকি? আরে মিম না, ওর ডাকু বোন। ওয়েট, তুই মিমের কথা জানলি কিভাবে? ভাই লম্বা কথা, আমি হাসপাতালের নিচে আছি, আসছি আপনার কাছে। রাফু আর কথা বাড়ালো না। ফোন রেখে বাইরে এসে বেডে বসে পড়ে, দেয়ালে পিঠ টেকিয়ে। হাতে ফল নিয়ে হাজির আব্দুল্লাহ, সাথে রিফাত, আবিদ, রিয়াজ। হাই ভাই, কেমন আছেন এখন? তোর মাথা ফাটিয়ে ফেলো শালা। ভালো থাকলে হাসপাতালের বেডে বসে থাকে নাকি? সেটাও কথা। সিগারেট দে ভাই, এটা হাসপাতাল, এখানে সিগারেট নিষেধ। এখন বল, তুই জানলি কিভাবে মিমের কথা? আর আমি যে হাসপাতালে, তা তুই কিভাবে জানলি? ভাই তুমি আজ হাসপাতালে 2 দিন, এ 2 দিন বেহুশ হয়ে পড়েছিলে এখানে। তো তাতে কি হয়েছে? তোমাকে এখানে কে নিয়ে আসছে খেয়াল আছে? হ্যাঁ, মিম নিয়ে আসছে। সেই মিমি খবর দিয়েছে আমাদের। তোমার মোবাইলে প্রথম ডায়াল কলে আমার নাম্বারই ছিল সেখান থেকে। ও ভালো,
এখন আমাকে এখান থেকে মুক্ত কর জলদি। এত তাড়াহুড়ো করলে চলে না বস, তোমার শরীরও ঠিক নাই। এখন বলছো যাবে যাবে, পরে যদি আবার অসুস্থ হও তখন কে দেখবে? তোর দেখতে হবে না, আমি ঠিক আছি। দেখি দেখি কে ঠিক আছে। ওদের পাশ কাটিয়ে মিম রাফুর দিকে আসছিল আর বলছিল কথাটা। রাফু একদম চুপ হয়ে গেছে। মিম আবারও বলল, শরীর কেমন লাগছে এখন? এই তো সুস্থ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমাকে কি এখান থেকে বাইরে নিতে পারবে মিম? দম বন্ধ হয়ে আসছে। তোমাকে থাকতে হবে যে 2 দিন এখানে, সম্পূর্ণ সুস্থ হলে পরেই যেতে পারবে। রাফু দ্বিতীয় কোনো কথা বাড়ায় না। মিম জুস নিয়ে আসছে, সেটাই খেতে দেয় রাফুকে। জীবনে জুস মুখে দেয়নি সে। আজ নাক বন্ধ করে একটানে খেয়ে ফেলে পুরো গ্লাস। আব্দুল্লাহ পুরো থমকে গেছে। পুরো অন্ধকার জগৎ যার নামে আতঙ্কিত, সে একটা মেয়ের সামনে বেরাল না। না জানি মেয়েটা কত বড় আতঙ্ক। মাথায় যে চলছে তা মোটেও নয়। রাফুর কথা শুনে মস্তিষ্ক চুপ হয়ে যায়, তার বেহুদা খেয়াল থেকে সব সময়। রাফু ভাবছে এখান থেকে কখন পালানো যাবে সেটা। রাফু জুস খাওয়া শেষ হলে মিম বলল, আচ্ছা আমি আসছি তাহলে। মাথা নাড়িয়ে সম্মতি জানালে মিম চলে যায় ওখান থেকে। আব্দুল্লাহ হাসপাতালে সমস্ত খরচ মিটিয়ে এসে দেখে রাফু বেডে নেই। রিফাত বলল রাফু পালিয়েছে। আব্দুল্লাহ সবাইকে নিয়ে বাইরে চলে আসে। এখানে থেকে আর কোনো কাজ নেই। টং দোকানের সামনে বসে সিগারেটে মুখ দিয়ে বসে আছে রাফু। রিফাত রাফুর পিছনে গিয়ে বলল, ভাই আমরা তাহলে আসি, চাঁদা তুলতে হবে। আচ্ছা যা তোরা। রাত তখন 12টা বাজে। রাফু মিমদের ছাদে দাঁড়িয়ে। বাসায় কেউ নেই মিমের। বাবা ব্যবসায়ী, ব্যবসার কাজে সবসময় বাহিরে থাকতে হয়। মা গেছে নানুর বাড়ি, সম্পূর্ণ বাসা ফাঁকা। ছাদে রাফুর কাঁধে মাথা রেখে নিশ্চুপ চাঁদ দেখছে মিম। রাফু বলল, ভালোবাসবে? জি না, আমি ভালোবাসি না। কথা দিচ্ছি রোজ রাতে চাঁদ দেখাবো। তুমি চাইলেও পারবে না রোজ রাতে চাঁদ দেখাতে। কেন পারবো না? চাঁদের কি হবে? চাঁদের প্রেম তো মেঘের সাথে, মান অভিমান হয় তাদের। তাই দেখো না, মাঝে মাঝে চাঁদ কাঁদে, বৃষ্টি হয়ে ঝরে। আমাবস্যার রাতে চাঁদের দেখা মেলে না, সেই দিন তারা লজ্জায় এক হয়। এগুলো কোনো কথা? হ্যাঁ এগুলোই কথা। আমি নিয়েই আসবো। চাঁদ কি তোমার পিস্তলকে ভয় পায় নাকি? আমি তোমার জন্য চাঁদ বানাবো। পাগল নাকি তুমি? কেউ কি চাঁদ বানাতে পারে? হ্যাঁ আমি পাগল। চোখ বুঝাও তুমি। মিম কথা বাড়ায় না আর। 2 হাতে নিজের চোখ আড়াল করে। কাঁচের তৈরি কৃত্রিম চাঁদ জলজল করে জ্বলছে। মিমের চোখ খুলেই দেখে কাঁচের চাঁদ। মন খারাপ হয় তার। রাফুর কাঁধ থেকে মাথা সরিয়ে বলল, কিছু কিছু জিনিস তার নির্দিষ্ট জায়গায় মানায়। তাকে কৃত্রিম পদ্ধতিতে তৈরি করে তার অপমান করা হয়, তার সৌন্দর্যের সাথে তামাশা করা হয়। আমি চাঁদের সৌন্দর্য আকাশেই দেখতে চাই, প্রতিদিন দেখতে হবে না চাঁদ। যেই দিন চাঁদ তার নিজস্ব রূপ আমাদের উৎসর্গ করবে, সেই দিনই দেখব। ভালোবাসা রোজ চাঁদ দেখায় হয় না মিস্টার মাস্তান। একে অপরকে সম্মান করার মাঝেই ভালোবাসা থাকে। রাফু কিছু বলল না। মিমকে টান দিয়ে নিজের কাছে নিতে চাইছিল, পারেনি। মিম নিজেকে শক্ত করে বলল, স্পর্শে ভালোবাসা খোঁজো না, মন ভেঙে গেলে আর ভালোবাসা হবে না। মিম নিজের রুমে চলে গেছে মন খারাপ করে। রাফু বুঝতে পারেনি মিমের মন খারাপের কারণ। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার চলে যাওয়ার দিকে। ফেরানোর জন্য ডাক দেবার ক্ষমতাও নেই। বসেছিল সারা রাত মিমদের বাসার ছাদে। সকালে সূর্যের প্রথম রশ্মি রাফুর ঘুমের ব্যাঘাত ঘটায়। চোখ কচলাতে কচলাতে চলে যায় বাসায়। সকাল 10টা বাজতেই চায়ের দোকানে আড্ডা। মিম কলেজে যাওয়ার জন্য প্রতিদিন ওখান থেকেই ঘুরে যেত রাফুর নজর কাড়ার জন্য। কখনো ফিরেও তাকায়নি রাফু। হঠাৎ মনে বেঁধে গেল মিমের। মায়া বড় অদ্ভুত জিনিস। কারো প্রতি যদি একবার হয়ে যায় সে বরবাদ হয়ে যায়, তবু মায়া কাটিয়ে উঠতে পারে না। আজকাল রাফু ও মিমের পিছনে কলেজ পর্যন্ত। প্রতিদিনের মতো মিম ফিরছিল কলেজ থেকে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে সোহান বন্ধুদের সাথে। নিস্তব্ধ রাস্তায় চোখ যতদূর যায় সম্পূর্ণ জনমানবহীন। শেয়ালের মতো পিছু নেয় সোহান। ভয়ে মিমের হাত পা কাঁপছে। জোরে জোরে হাঁটতে শুরু করে, কিন্তু কাজ হয়নি। সোহান ধরে ফেলে তাকে। দাঁত বের করে হাসছে বাকি বন্ধুগুলো। সোহানের হাতের মুঠোয় মিমের চুলগুলো ধরে আছে। এক হাত দিয়ে গালে স্পর্শ করছে বারবার। সাদা ওড়নাটা রাস্তার উপরেই ফেলে রাখছে সোহান। হঠাৎ এক চিৎকার সোহানের। মিমের চুলগুলো ছেড়ে দিয়ে নিজের অন্য হাত ধরে বসে পড়েছে। হাতের কবজি ছিন্ন হয়ে গেছে দেহ থেকে। বাকি বন্ধুরা সোহানকে ফেলেই পালিয়েছে।
কাশবনের পাশেই দাঁড়িয়ে আছে রাফু, হাতে ধারালো ছুরি, রক্তের স্রোত বয়ে গেছে ওখানে। মিমের চোখ কাঁপছে। অন্না ওর শরীরে জড়িয়ে দিয়ে রাফু বলল, মিম, তুমি রাস্তার ওপাশে গিয়ে দাঁড়াও একটু। সোহানের পা ধরে টেনে ঢুকছে কাশবনের ভিতরে। হাউমাউ করে চিৎকার করছে সোহান। নিস্তব্ধ রাস্তায় কেউ নেই ওর চিৎকার শোনার। কাশবনের আড়ালে নিয়ে হাতের ছুরি দিয়ে সোহানের পায়ের শিরা কেটে দেয় রাফু। ছটপট করছে সোহান। চিনচিনে গরম রক্তে মেখে গেছে রাফুর মুখ। নেশা বেঁধে গেছে গরম রক্তের। উত্তেজিত সোহানের প্যান্ট খুলে যৌনাঙ্গ ছিঁড়ে ফেলে দেহে থেকে। রক্তচক্ষে রাফু বলল, নিষিদ্ধ রাস্তায় মেয়ে দেখলেই উত্তেজিত যৌনাঙ্গ পুরুষের থাকতে পারে না। নিজেকে নিয়ন্ত্রণ করে একটা মেয়েকে নিরাপত্তা রক্ষায় একটা পুরুষের চিহ্ন। তোর মধ্যে তা নেই। সোহানের আত্মচিৎকারে নিস্তব্ধ কাশবনের প্রাণ জেগেছে। সোহানকে ওখানে ফেলেই উঠে আসে রাফু। নিজের গেঞ্জি খুলে রক্ত মুছতে মুছতে মিমকে বলল, বাসায় যাও, আর কোনো সমস্যা হবে না, আমি আছি তোমার পাশে। মিমের মুখে কথা নেই, চোখে পৃথিবীর সমস্ত ভয় জড়ো হয়েছে। থরথর করে কাঁপছে। বুঝতে পারে রাফু ভীষণ ভয় পেয়েছে মিম। পাজাকলা করে তুলে নিজে পৌঁছে দেয় ওর বাসায়। সাবধানে থাকতে বলে আসে রাফু। ধমকে সুরে মিমের মাকে শাসিয়ে আসে মেয়ের যত্ন নিতে। সোহানের মৃত লাশটা বাসার সামনেই রাখা, সাদা কাপড়ে জড়ানো। বেদনার্ত কণ্ঠে বারবার কান্না করতে করতে জ্ঞান হারাচ্ছে সোহানের মা। মেজ ভাই মাকে নিয়েই ব্যস্ত। বড় ভাই ছোট ভাইয়ের লাশের পাশে বসে চোখের জল ফেলছে। তখনই আশিক এসে বলল, রিফাত ভাই, সোহানকে রাফু হত্যা করেছে। থমকে গেছে রিফাত। মস্তিষ্কে স্নায়ুকোষ অচল প্রায়। কি বলবে এখন রিফাত? ভাইয়ের মৃত্যু, অন্যদিকে অন্ধকার জগৎ, যেখান থেকে লাশ হয়ে বেরিয়ে আসা ছাড়া আর কোনো উপায় নেই। আশিক রিফাতের কাঁধে হাত রাখে আর বলে, ভাই, যা হয়ে গেছে তার সংশোধন করার সাধ্য নেই কারো। এক পারেন প্রতিশোধ নিতে, নয়তো সমঝোতা করতে। রাফুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া মানে নিজের কবর নিজে খোঁড়ার মতো হবে। তাই বলছি কি। আশিককে থামিয়ে দিয়ে রিফাত বলল, তুই চুপ যা, সহ্য করতে পারছি না। আশিক দ্বিতীয় কথা বাড়ায় না, পাশে দাঁড়িয়ে থাকে। জানাজা শেষে সোহানের মৃতদেহ কবর দিয়ে চোখের পানি মোছে। মনে মনে প্রতিজ্ঞা করে, রাফুর প্রিয় প্রিয় জিনিসগুলোই ওর থেকে ছিনিয়ে নিব, দূর থেকে মজা লুটবো। সেই থেকে বন্ধুরূপে শত্রু বেশে ব্ল্যাক ড্রাগনের হয়ে কাজ করে রিফাত। রিফাতের মনের চাল কেউই বা বুঝবে। চোখে তার মায়া নেই, হিংস্র পশুর মতো তীক্ষ্ণ চোখ, চিতার মতো দেহর শক্তি, তবুও রাফুর থেকে পিছিয়ে। রাফু ঠান্ডার মাথা খেলোয়াড়, সহজে বধ করা যাবে না। বিশ্বাসঘাতকতা করতে হবে ওকে পরাজয় করার জন্য। একমাত্র উপায় সেটা। রিফাতের লক্ষ্য একটাই, রাফুর সর্বনাশ। গ্যাং থেকে প্রায় বাহিরেই রাফু। আব্দুল্লাহর সাথে যোগাযোগ সব সময় থাকে। নিজেকে যতটা সম্ভব গ্যাং থেকে দূরে রাখে এখন। মিমের সাথে দেখা হওয়ার পর ওর মনে হচ্ছে ওর দুনিয়া হচ্ছে এখানে। মিমের থেকে দূরে থাকা অসম্ভব, তাই গ্যাংয়ের সাথে দূরত্ব সৃষ্টি করেছে। প্রায় 2 বছর মিমের সাথে সম্পর্কের। প্রতিদিন তারা নতুন করে শুরু করে সূর্যের আলোয়। সেদিন বুধবার ছিল। মিমের বাবা মা একসাথে বাইরে ঘুরতে বের হয়েছিল। এসেছে লাশ হয়ে। গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু দুজনের একসাথে। ভেঙে পড়ে মিম মানসিক শারীরিকভাবে। 1 দিন 2 দিন 3 দিন মিমের চোখ কালো হয়ে গেছে। চুপ হয়ে গেছে সে মেয়েটা। রাফু দরজায় ঠকঠক করে আওয়াজ করে। কলিং বেল বাজানোর সাহস হয় না আর। ডক্টর সাবিনা এসে দরজা খুলে দেয়। এই কয়দিন মিমের সাথেই ছিল সাবিনা, এখন আর পারছে না। হাসপাতাল থেকে চাপ সৃষ্টি হয়েছে। মিমকে একাও ছেড়ে যেতে পারছে না কোথাও। রাফুকে দেখেই সাবিনা বলল, এসেছো তাহলে? মাথা নিচু করে রাফু। সকালে আসার কথা, এখন বিকাল প্রায়। সাবিনা আবার বলল, মাথা নিচু করতে হবে না, এখন ওর সঙ্গী হয়ে থাকো কিছু সময়। মুখ খোলে রাফু, আমি ওর সারা জীবন পাশে থাকতে চাই। তা দেখা যাবে সময় হলে। আপাতত সঙ্গ দিলেই হবে। আপনি কি বের হবেন এখন? হ্যাঁ, একটু কাজ আছে বাইরে। কাজটা কি খুব জরুরি? না, ততটাও না। তাহলে আজ বাইরে যেতে হবে না। কেন? অবাক হয় সাবিনা। রাফুর পকেট থেকে কিছু টাকা বের করে সাবিনার হাতে দেয় আর বলে, আমি এখন আজ মিমকে বিয়ে করতে চাই, আপনি ব্যবস্থা করুন। কিন্তু মিম কি রাজি হবে? মিমের সাথে আমি কথা বলছি, আপনি দেখুন একটু। আচ্ছা। বলেই সাবিনা বাসার বাইরে গেছে কেনাকাটা করতে। রাফু মিমের রুমে ঢোকে। বিছানায় বসে আছে মিম। ফ্লোরে বসে মিমের হাত ধরে আছে রাফু। রাফুর 2 হাতে মিমের হাত দুটো নিয়ে শক্ত করে ধরে আছে। মিম কিছু বলছে না। পকেট থেকে একটা রিং বের করে মিমের হাতে দেয় আর বলে, রাফু, আমার মায়ের রিং এটা। তার ছেলে স্ত্রীর জন্য রেখেছিল। খুব শখ করেই বানিয়েছিলেন মা। কিন্তু দুর্ভাগ্য, 7 বছর বয়স যখন আমার, তখন মা আমাকে ছেড়ে চলে যায়। বাবা দ্বিতীয় বিয়ে করে। সহ্য হয় না আমার। আমি অন্ধকার জগতে চলে যাই আস্তে আস্তে। 14 বছর যখন আমি
তখন দুটো খুন করি। তারা আমার মায়ের হত্যাকারী ছিল। খুব নৃশংসভাবে হত্যা করেছিলাম তাদের। রাফসান থেকে রাফু হই, বাবার আদর থেকে বঞ্চিত, মায়ের মমতা হারিয়ে একটা পাথরে পরিণত হয়। অন্ধকার জগতে এক হিংস্র জানোয়ারের মতো পরিচিতি হয়ে উঠি। এখন আমার মৃত্যুর অপেক্ষা, কখন যেন শত্রুর বুলেট বুক চিরে বের হয়ে যায় সেই আতঙ্কেই থাকছি। কিন্তু যখন তুমি এলে আমার জীবনে, সবকিছু কেমন যেন পাল্টে দিয়েছ। আমি এখন রক্তে ভয় পাই, থরথর করে হাত কাঁপে, একটু সুখের ছোঁয়া পেতে চাই। তুমি ছাড়া এখন আর কেউ নেই আমার। মায়ের এই রিং ছাড়া আর কিছু নেই আমার তোমাকে দেওয়ার মতো। আজ একটা চাকরি পেয়েছি, নিজের পরিচয় গোপন করে, মাসিক 9,000 টাকা বেতনে। মনে করি দুজনার চলে যাবে। যদি তোমার আরও চাই তাও সমস্যা নেই, সেটা দেওয়ার সামর্থ্য আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু থামে রাফু। মিমের হাত দুটো নিজের ঠোঁটের সাথে মিশিয়ে আবারও বলে, তোমাকে আর দূরে রাখতে চায় না মিম। সাবিনা আপু আর থাকতে পারছে না এখানে। দূরের আত্মীয়রাও আজ খোঁজ নিচ্ছে না তোমার। তাই তোমাকে আপন করে পেতে আজ বাবার থেকে রিংটা চেয়ে নিয়ে এসেছি। কাজী অফিসে গিয়ে দুজনের বন্ধন পবিত্র করে ফেলি। তোমাকে জোর করার মতো শক্তি নেই, ভালোবাসার জোরে এটুকুই বলেছি। চলো বিয়ে করি আজ, এক্ষুনি। মিম কথা বলছে না, হাত থেকে রিংটা ফিরিয়ে দিয়েছে রাফুর হাতে। হতাশ রাফু, কি করবে এখন? এক ঝাঁক মেঘ জড়ো হয়েছে রাফুর মনে। মাথা ঠেকিয়ে রাখে মিমের কোলে, হালকা করে চুলগুলো টেনে দিচ্ছে মিম। বিষণ্ণ রাফুর মন। তার কোল থেকে রাফু মাথা সরিয়ে হাত বাড়িয়ে দেয় রাফুর দিকে। পরিয়ে দিতে হবে না, নাকি হাতের মুঠোয় রেখে দিবে? স্তব্ধ রাফু। সত্যিই কি মিম বলছে এটা? মুচকি হাসি হেসে ফেলেছে মিম। রাফুর হৃৎপিণ্ড ধুক ধুক করে ড্রাম বাজানোর মতো লাফাচ্ছে। মিম বলল, তোর হৃৎপিণ্ড যে বাহির হয়ে আসবে, তাড়াতাড়ি পরিয়ে দেও। রাফুর হাত কাঁপছে, তবুও শক্ত করে মিমকে রিংটা পরিয়ে দিল। বুকে জড়িয়ে নেয়। এক পৃথিবীর সুখ আজ দুইজনের মনে। ঠোঁটে ঠোঁট মিশতেই কাশি দিয়ে ওঠে সাবিনা। সরে আসে দুজন। সাবিনা বলল, তাহলে তোমরা প্রস্তুত? কাজী ডাকবো? মিম চুপ হয়ে গেছে। রাফু বলল, আপু আপনাকে তো বলেছি, আর বাসর ঘর কোথায় সাজাবেন? আপু, তুমি আমার রুমেই বাসর সাজাবে। আর মিস্টার রাফসান, আপনিও আজ থেকে আমার বাসায় থাকবেন। আমি আপনার মেসে থাকতে পারবো না। রাফু হাসছে। সাবিনা আপু কাজী অফিসে ফোন করে আসতে বলল তাকে। রাফুর বন্ধুরা ফুলের ব্যবস্থা করে রেখেছে আগে থেকেই, শুধু ফোনের অপেক্ষায় ছিল। রাফু ফোন পাওয়া মাত্রই তারা চলে আসছে। বিউটি পার্লার থেকে লোক আনা হয়েছে। সমস্ত বাসা সাজাতে সাজাতে রাত তখন 9টা বাজে। সাবিনার মা বাবা এসেছে। মিমের মেজো মামা মামি হয়তো তারা। মিমের এমন সিদ্ধান্তে তারা অমত ছিল, কিন্তু ওর জেদ হলো। এক কথা বলে দিল তাদের, তোমরা তো এমনিতেই আমাকে উটকো ঝামেলা ভাবো। তোমাদের মতের প্রয়োজন নেই আমার, শুধু জানানোর প্রয়োজন ছিল, তাই জানিয়েছি। সাবিনা কিছু বলেনি আজ। কিছু বললে হয়তো ঝামেলা বাঁধত, কিন্তু সে চায়নি ঝামেলা বাঁধাতে। কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে গেলেন। সাবিনা তার মা বাবা একে একে চলে গেলেন, ওদের একা রেখে। সাময়িক খাওয়া দাওয়ার জন্য হোটেল থেকে খাবার আনা হয়েছে। নর্মাল একটা শাড়িতেই বিয়ে হয়েছে মিমের। তার শখ নেই সুন্দর করে সাজবার। তার স্বপ্ন তার ভালোবাসার মানুষ তার পাশেই থাকুক। সেজে গুজে যদি ভালোবাসার মানুষটাকেই না পায়, তাহলে সে সাজগোজ করার মূল্যই নেই। যদিও সে তার ভালোবাসার মানুষকে পেয়েছে। মন চায়নি ভারী গহনা শাড়ি পরে বসে থাকতে। তবে তার রুমটা ফুলে ভরিয়ে সাজিয়েছে সাবিনা। ফুলের গন্ধে মাতাল হয়েছে মিম। রাত তখন 12টা। সবাই চলে যাওয়ার পরে দুজন সম্পূর্ণ একা রুমে। কেউ কারো আসার জন্য অপেক্ষা করে না। দুজন দুজনার কথা বলার জন্য অপেক্ষা করে। এক খাটে বসে থেকেও দুজন নিশ্চুপ। রাফু একবার ভাবে, ছুঁয়ে দিই তাকে। সাহস করে ওঠা হয় না আর রাফুর। ভালোবাসার পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েও তার উপর জোর প্রয়োগ করা অন্যায়। স্বামীর অধিকার দুজনের সম্মতিতেই। মিমের হাতটা শক্ত করে ধরে ফেলে রাফু। এর আগেও হাত ধরেছে, নরম ঠোঁটে ক্লান্তির ছোঁয়া ছুঁয়েছে। তবু আজ অন্যরকম লাগছে। আনমনে মিম বলল, ভয় করছে খুব। অন্ধকারে নিঃশ্বাস আটকে আসছে আমার। কি বলছো? আলো জ্বালিয়ে দিই? তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় রাফু। মিম বলল, আমার ভয় কাটবে না এ আলোয়। নিঃশব্দে খাটের একপাশে বসে রাফু। হাতটা তখন ধরে আছে। ভিতরের পুরুষত্ব নাড়া দিচ্ছে, বারবার ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত টানছে। মনোবল কঠোর রাফুর। দৈহিক পরিবর্তন হলেও মনকে শান্ত রাখছে। নরম কণ্ঠে রাফু বলল, দেখি আমার গুণবতী বহুর কি হয়েছে। হালকা করে গাল ছুঁয়েছে রাফু। ঠোঁট দুটো আজ শক্ত মনে হচ্ছে। হালকা মোটা চামড়ায় আবৃত হয়েছে ক্ষণিকের জন্য। রাফুর বুড়ো আঙুলে হালকা কামড় দিয়ে বলল মিম, চাঁদ দেখব।
ভরা পূর্ণিমার চাঁদ। এখন চাঁদ দেখবে? এ সময় নষ্ট করতে নেই। বিজ্ঞ মানুষেরা বলেছেন মানুষের সবচেয়ে মধুর সময় হলো বাসর রাত। এই সময় একটু নষ্ট করতে নেই। তোমার বিজ্ঞ মানুষ কারা শুনি? মাথা চুলকাচ্ছে রাফু। কি বলবে এখন? মিম জেদ ধরেছে চাঁদ দেখবে। তার খামখেয়ালি মেজাজ খারাপ করার মোটেও ইচ্ছা নেই রাফুর। কোমরে হাত দিতেই কাঁপুনি দিয়ে ওঠে মিম। চোখ বুঝতেই অনুভব করে মিম রাফুর কোলে, বুকের ওপর মাথা রাখে পরম সুখে। আকাশ জুড়ে সাদা মেঘের রাত, ফুল ফুটছে চাঁদ হয়ে। ভ্যাপসা মেঘ উড়ে যাওয়ার দিকে তাকিয়ে আছে মিম। রাফু মিমের কোলে মাথা রেখে শুয়ে পড়ে ছাদে, পা গুছিয়ে বসে আছে মিম। মিম চাঁদ দেখছে আর রাফু মিমকে। ঠোঁটের নিচে ছোট্ট তিলটা জল করছে মিমের। রাফুর হাত বাঁধা মানছে না, আস্তে করে নরম ঠোঁটে টেনে দিচ্ছে। কিছু বলছে না মিম, চুপচাপ চাঁদের দিকে তাকিয়েছে। ছাদের চারিদিকে 2 ফুট উঁচু দেয়াল, দুজন শুয়ে থাকলেও চারপাশ থেকে কেউ টের পাবে না। তখন মধ্যরাত, প্রায় ঘুমেই শহর। হালকা করে টেনে মিমকে এক করে ফেলে রাফুর দেহে। চাঁদ মুখ লুকায় কালো মেঘে। দুজন সুখী মানুষের সুখের সাগরে নৌকা হয়ে চাঁদ উকি দেয়নি। বিছানায় শুয়ে আছে দুজন ক্লান্ত শরীরে। মিমের পাগলামি আবার শুরু। মাথা উঠিয়ে রাফুর দিকে তাকিয়ে বলল, আইসক্রিম খাবো। হা করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। জোর কণ্ঠে বলল রাফু, তুমি কি পাগল নাকি? ইস, পাগল না। যাও, আইসক্রিম খাবো। পারবো না। পারবে না? না, পারবো না। আচ্ছা, তুমি আবার আমার কাছে এসো, পারলে তখন দেখাবো। আচ্ছা, আমি যাচ্ছি। এই তো সোনা বটটা আমার। রাগে গজগজ করতে করতে একটা গেঞ্জি গায়ে জড়াচ্ছিল। তখন মিম বলল, গেঞ্জি পরে যাও কোথায়? তোমাকে উদ্ধার করতে। মুখে হাত দিয়ে খুক খুক করে হেসে দেয় মিম। রাফু চিন্তা করে মেয়েটার ভয়ঙ্কর রূপ বের হয়ে আসছে আস্তে আস্তে। আগে বলেছিল, বিশ্বাস করিনি। এখন বুঝতে পারছি মেয়েটা কতটা বদমাশ। রুম থেকে বের হবে তখন মিম রাফুকে ডাক দেয়, এই শুনছো? হ্যাঁ, বলো। তুমি বাহিরে যাচ্ছ, আমি একা একা ভয় পাবো তো। কেন, আইসক্রিম খাবে না? আনতে যাচ্ছি। আইসক্রিম আনতে বাহিরে যেতে হবে কেন? এত রাতে তোমাকে কে দিয়ে যাবে আইসক্রিম শুনি? মিস্টার মাস্তান এনে দিবে। মস্করা করবে না, যাচ্ছি আমি। এই কোথায় যাচ্ছ? তোমার মাথা। আইসক্রিম তো ফ্রিজেই আছে। মুখে হাত দিয়ে ফেলে মিম। রাফুর রক্তচক্ষু করে তাকিয়ে আছে মিমের দিকে। আল্লাহ, মেয়েটা আমাকে মেরেই ফেলবে। তোমাকে তো আস্তে আস্তে মারবো। তবে রে, দেখাচ্ছি। বলে রুমের দরজা আটকে দেয় রাফু। সকাল 9টা বাজে। ঘুম ঘুম চোখে চারিদিকে তাকাচ্ছে রাফু। মিম পাশে নেই। দরজার সামনে দাঁড়িয়ে আছে শহীদ, রাফুর বাবা। সকল ক্লান্তি মুহূর্তেই হারিয়ে গেছে। কোন রকম বিছানার উপর বসে বলল, মিম কোথায়? তুই বিয়ে করেছিস, একবার জানানোর প্রয়োজন মনে করলি না? মিম কোথায় সেটা জিজ্ঞেস করছি আমি। বাবা রাফুর সামনে এগুতে এগুতে বলল, তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, এতিম মনে করি। মাহারা এক এতিম ছেলে। তোর সুখের জন্য দ্বিতীয় বিয়ে করে। আমার সুখ চাইলেই দ্বিতীয় বিয়ে করতে না বাবা। আমি তোমার সঙ্গ চেয়েছিলাম। যাই হোক, বাসায় চল। আমার বাসা তো এটাই এখন। ঘরে জমায় থাকবি এখানে? নিজেকে বেছে দিয়েছিস রাফু, ভাবতেও অবাক লাগছে। সরি বাবা, ঘর জামাই সে থাকে যে নিজের ঘরে থেকেও বউর গোলাম হয়ে থাকে। যেমন তুমি। আমি তো ইচ্ছে স্বাধীন। তুই কি ভাবছিস অন্ধকারের জগতে তোকে বাঁচতে দেবে? সেটা তোমার দায়িত্ব। বাঁচানোর হলে আমি রাফু তা গোপন রেখো, দেখবে আমার জীবন সুন্দর হবে। তোর মা দুপুরের খাবারের জন্য তোকে ডেকেছে। আমার মা নেই, তুমি চলে যাও। কথাটা বলেই চুপ হয়ে যায় রাফু। নতুন শাড়ি গহনা পরে নতুন করে বউ সেজেছে মিম। কি হলো, তুমি যাবে না? বাবা এসেছেন আমাদের নিতে। আমি যাচ্ছি না। তুমি যাবা না মানে? চুপ করে থাকে রাফু। তখন বাবা বলল, মা, আমি বলছি ওর জেদে ও আটকে আছে। বাবা কি বলছেন? যা শুনতে পাচ্ছ তাই। আচ্ছা, তোমার যেতে হবে না, আমি বাবার সাথে যাচ্ছি। রাফু দ্বিতীয় কথা বলল না। মিমকে যেতে বাধাও দেয়নি। দেখে আসুক নরক। বাসার নিচেই কালো রঙের 4-5টা গাড়ি। একই রকম গাড়ি, একই মডেল, একই নাম্বার প্লেট। রাফুর বাবা মুচকি হেসে বলল, মা, এটা নিরাপত্তার জন্য। মিম বুঝতে পারেনি এখনো রাফুর বাবা কত বড় গ্যাংস্টার। তার বিপদ যে প্রতি পদে পদে। গাড়ি চলছে, একটি করে গাড়ি সামনে পিছন করছে। হঠাৎ করে কালো রঙের বাইক তাদের পাশে তাল মিলিয়ে চলছে। কালো কাপড়ে মুখ বাঁধা, সানগ্লাস চোখে, পিঠে বাঁধা দুটো তরোয়াল। রাফুর বাবা বলল, আমার ছেলেটা তোমাকে সত্যি খুব ভালোবাসে, সঙ্গ দিও সব সময়। মিম আশ্বাস দেয় তার বাবাকে, কখনো ছেড়ে যাবে না রাফুকে। সামনেই উঁচু দেয়ালে বাঁধানো একটি বাড়ি। চারপাশে নিস্তব্ধ, হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে কয়েকশো গার্ড।
মিম ঘাবড়ে আছে। রাফুর বাবা বলল, নিরাপত্তা মা, কখন যে কি হয়ে যায় কে জানে। যাই হোক, একটু একটু। মিমের মুখে কথা নেই, চুপচাপ বসে আছে। বাড়ির ভিতরে গাড়ি প্রবেশ করতেই চমকে ওঠে মিম। বাড়ির সামনে খালি জায়গায় ছোট্ট ফুলের বাগান, কত সুন্দর করে সাজানো। পাশের কালো বাইকটাও এসে ঢুকলো বাসার ভিতরে। মিম বলল, বাবা, এই বাইকটা তো তখন ছিল না। বাইকটা স্পেশাল কারোর। স্পেশাল কে? তুমি নিজেই দেখো। বলেই গাড়ি থেকে বের হয় মিম। বাসার সবাই বাইরে চলে আসে। রাফুর সৎ মা, বাবার দ্বিতীয় বউয়ের ছোট মেয়ে আরিফা আর বড় ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বন্ধু ভাবে সে, তাকে কখনো ভাই ভাবেনি রাফু। সৎ মা সবার সামনে, তার হাসি দেখলেও শরীর জ্বরে রাফুর। মিম তাকিয়ে আছে কালো বাইকের দিকে। কে স্পেশাল মানুষ? কালো কাপড়ে বাঁধা, মুখ খোলেনি, তড়িঘড়ি করে বাসের ভিতরে প্রবেশ করে। বাবা, মানুষটা কে? এমন অদ্ভুতভাবে সেজেছে, তার উপর বাসার ভিতরে ঢুকে যাচ্ছে। তুমি ভুল ভাবছো মা। ওর রাগ, ওর যে সহ্য করবে কিভাবে সেটাই ভাবছি। মানে? মিমের মাথায় কিছুই ঢুকছে না। রাফুর বাবা বলল, ছেলেটা আজ 12 বছর পর এ বাসায় ঢুকেছে, শুধু তোমার জন্য। ধন্যবাদ মা, আমার ছেলেটা আর কেউ না, রাফু নিজেই। মিমের কাছে সবকিছু গোলমেলে লাগছে, তবু নতুন বউ হিসেবে কিছু বলতে পারছে না। বাড়ির সকল মানুষ আজ নতুন উৎসবে মেতেছে। মিমকে নিয়ে ব্যস্ত সবাই। এরই মধ্যে রাফু এসে বলল, দেখুন আন্টি, আমি এখানে থাকতে আসিনি। মিমের শখ হয়েছে, আমার বাবার নিমন্ত্রণ গ্রহণ করেছে, তাই এসেছি। রাফুর সৎ মায়ের মন কালো হয়ে গেছে। মনে বলল, 12 বছর পর এলে একটু তোমার যত্ন নিতে দিও। আমি মায়ের জায়গা নিতে পারবো না, কিন্তু তুমি যে আমাকে আন্টি ডাকলে সেই অধিকারও দিও একটু। নতুন বউকে নিয়ে এসেছ। রাফুর দ্বিতীয় কথা বলার সুযোগ নেই। রুমে ফিরে যাচ্ছে রাফু। মিম বলল, মা, আমি একটু ওর রুমটা দেখে আসি। আচ্ছা, যাও। রাফুর সৎ মা হলেও রাফুকে নিজের ছেলের মতোই ভাবছে, কিন্তু রাফুই তাদের অবহেলা করেছে। মিম রাফু রুমে প্রবেশ করেই স্তব্ধ। দেয়ালের চারপাশে রাফুর মায়ের ছবি টাঙানো। মন খারাপ করে আছে রাফু। মিম পাশে বসে রাফুর। রাফু তখন বলে, আমার মা খুন হয়েছিল। শক্ত করে রাফুর কাঁধ চেপে ধরে মিম। হঠাৎ বাহিরে গোলাগুলির শব্দ। হামলা হয়েছে। চারিদিকে হইচই বেঁধে গেছে। ধাই ধাই করে বুলেটের আঘাতে বাঁধ ভেঙে যাচ্ছে। শহীদ হাসানের বাড়ির গার্ডগুলো মাটিতে লুটিয়ে পড়ছে একে একে। মিমকে নিয়ে মাঝের রুমে চলে আসে রাফু। আব্দুল্লাহ তার মায়ের সাথে দাঁড়িয়ে। মিমকে ওর মায়ের সাথে যেতে বলে। রুমের মূল দেয়ালে ঝুলানো রাফুর মায়ের ছবি সরাতেই একটা গোলাকার সুইচ বেরিয়ে আসে। অবাক হয়ে তাকিয়ে আছে আব্দুল্লাহ। সে নিজেও জানে না এখানে কি ছিল। পিনকোড দিতেই কচকচ করে শব্দ পিছন থেকে। দোতলায় ওঠার সিঁড়িটা উপরে উঠে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে গুপ্তঘর। ঘরের সকল মেয়ে সদস্যদের ভিতরে পাঠানো হয়। সোফা সেটের নিচে সব অস্ত্র রাখা। আব্দুল্লাহ একটা স্নাইপার নিয়ে রাফুর হাতে দেয় একটা। দোতলায় উঠে তাক করে দূর নিশানায়। অন্ধকার জগতের ছায়া আবার পড়েছে ওর দেহে। বাসার সামনের ভাগ থেকে হামলা করছে তারা। প্ল্যানিং করায় দুর্বল বোঝা যাচ্ছে। এতক্ষণে শহীদ হাসানের গ্যাংয়ের সদস্যদের খবর হয়ে গেছে। হামলা হয়েছে বসের বাসায়। ছুটে আসছে তারা। রাফু আব্দুল্লাহকে বলল, আমাকে কাভার করিস, আমি নামলাম। বলে স্নাইপার রেখে একটা সাবমেশিন গান হাতে নিয়ে বেরিয়ে পড়ে। সামনে যা আসছে তছনছ করে ফেলছে। পেছনে আব্দুল্লাহ স্নাইপার দিয়ে কাভার করছে রাফুকে। হঠাৎ রাফুর মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে রাফুর দলের গার্ডস একজন। হতবাক হয়ে যায় রাফু। সে গার্ড বলে, এতদিন তোর অপেক্ষা ছিলাম। আব্দুল্লাহ গার্ডের দিকে স্নাইপারের নিশানা তাক করতেই হাতের ইশারায় ওকে থামিয়ে দিল রাফু। গার্ড মোবাইল বের করে কাউকে ফোন করে বলল, বস, রাফুর মাথায় পিস্তল ঠেকিয়ে আসি, কত দিবেন ওর মাথার মূল্য? রাফু হাসছে। নিজের মাথার মূল্য নির্ধারণ করতে গিয়ে ভুলে গেছে সে কার মাথার দিকে পিস্তল তাক করে আছে। হাতের ইশারায় স্নাইপারের 4 ইঞ্চি বুলেট থেতলিয়ে গেছে গার্ডের মাথা। রক্ত মেখে গেছে রাফুর মুখ। ফোনটা হাতে নিয়ে রাফু বলল, রাফু বলছি, আমার মূল্য শুধু আমাকে দিয়েই মেটানো যাবে। তুই কোন দেশের আলু বে? ফোনের ওপাশ থেকে উত্তর আসে না। একটানে পানির গ্লাস শেষ করার শব্দ আসে। রাফু আবার বলল, আমার পরিবারের দিকে দ্বিতীয়বার যদি চোখ তুলে তাকিয়েছিস না, তোর চোখ তুলে পিছনে ঢুকিয়ে দেবো। মনে রাখিস, এই পরিবারের দুটো মাল পয়দা করেছে শহীদ, তোদের মতো চুনোপুটি দেখে নেবার জন্য। বলতেই ফোন ডিসকানেক্ট হয়ে যায়। রাফুর দলের লোকগুলো ঘেরাও করে ফেলে তাদের। গোলাগুলি বন্ধ তখন। রাফুর বাবা উত্তেজিত কণ্ঠে বলছিল, কার এত বড় সাহস আমার পরিবারের উপর হামলা করে? কার সাহস? মিম ঘাবড়ে আছে। বেসিনে মুখ ধুয়ে নেয় রাফু।
মিমের হাতটা শক্ত করে ধরে আছে আব্দুল্লাহ ওর মা। মিম, এদিকে এসো। ডাক দেয় রাফু। মিমের পাশে এসে দাঁড়াতেই রাফু বলল, দ্য ব্ল্যাক ড্রাগন পরিবার, প্রতিষ্ঠাতা শহীদ আমার জন্মদাতা মিসেস শহীদ, তার পরিবার। দেয়ালে ঝোলানো মায়ের ছবি দেখছো না? আমার গর্ভধারিণী মা, তাকে খুন করা হয়েছে। তা তো বলেছিলাম তোমাকে, আজ সবার সামনে কথাটা বলি। রাফু, এসব কেন? রাফুর কথার মাঝে ওর বাবা কথা বলে ওঠে। সত্যটা ওকে জানতে হবে। ওর সাথে বাকি জীবনটা যে কাটানো বাকি। তোমার মতো বউর আসলে মুখ লুকিয়ে থাকার ছেলে আমি নই। রাফু, কি বলছো এসব? চুপ করুন আন্টি, সত্যিটা আপনিও জানেন না, জানতে হবে আপনাদের। মনে আছে আন্টি, আপনার বাবা এক দুর্ঘটনায় মারা যায়? সেটা মিস্টার শহীদের গাড়ি ছিল, যেটা আপনার দুই ভাই বুঝতে পেরেছিল। তারা হামলা করে মিস্টার শহীদের উপরে। দুর্ভাগ্যবশত তার সাথে আমার মা ছিল। তার কিছু হয়নি। মায়ের দেহটা দুখণ্ড হয়ে পড়েছিল রাস্তায়, কেউ এগিয়ে আসেনি। গাড়িতে বসে সব ঘটনা নিজ চোখে দেখেছি। বয়স তখন মাত্র 9 ছিল। কিছু করতে পারিনি। আমার কাছে যে তলোয়ার দুটো দেখেন, এই দুটো দিয়েই আমি আপনার ভাইকে হত্যা করে মার হত্যার প্রতিশোধ নিয়েছি। তলোয়ার দুটো আপনার কাছে রাখুন, আপনাদের আমানত। আজ মিমের সামনে সব বলছি কেন জানেন? মিমের সত্যিটা জানা দরকার। দ্বিতীয়বার এই নরকে আসার নাম যেন মুখে না আসে, তার জন্য। আমি এই জগতের বাহিরে চলে এসেছি, শুধু মিমের জন্য এই বাসায় এসেছি। আল্লাহ হাফেজ। চলো মিম। মিমের হাতটা শক্ত করে ধরে রাফু। চোখ খোলা রেখে কালো কাপড়ে বেঁধে দেয় মুখ। বাইরে শকুনরা চেয়েছে কে বের হয় তা দেখার জন্য। যে বাইকে এসেছিল তাতেই চলে গেছে রাফু। লণ্ডভণ্ড হয়ে আছে চারিদিক। রাত তখন 2টো। মিমের চোখে আতঙ্ক। সারাদিনে কি দেখেছে তা ভুলতে পারছে না। রাফুর সাথে কথা বলতেও বুক কাঁপছে ওর। মিমের হাতে হাত রাখে রাফু শান্ত কণ্ঠে বলল, আমি অন্ধকার থেকে বেরিয়ে আসছি মিম। আমি সেই জগতে ফিরতে চাইনি। তুমি বরং নিজের ইচ্ছাতেই গেছো এমন জায়গায় যেখানে নরকের চাইতেও কষ্টের। মৃত্যু সবসময় হাতের মুঠোয় থাকে। তুমি নিজ চোখে দেখেছো। সব কিছু ছেড়ে চলে এসেছি আমি। আমার শুধু তুমি চাই। আজ চলে যাব অনেক দূরে, তুমি আর আমি। থাকবে না কেউ, কেউ আমাদের চিনবে না এমন জায়গায় চলে যাব। তবুও আমি একটা তুমি চাই। মিম কিছু বলছে না। রাফুর চোখে পানি ঝরছে। মিম বসা থেকে উঠে নিজের লাগেজ গোছানো শুরু করে। চোখ মুছে মিম বলল, কি হলো? তোমার কিছু লাগবে না? গুছিয়ে নাও। রাফুর মুখে স্বস্তির হাসি। মিম আবারও বলল, তুমি হাসতেও পারো? আমি তো আজ দেখলাম। রাফু কিছু বলল না। নগদ টাকা আর কিছু জামা কাপড় গুছিয়ে রওনা হলো তারা অচেনা গন্তব্যে। বাসা থেকে মিমের গাড়ি নিয়ে বের হয় তারা। বাসার বাহিরে শকুনের মতো নজর পেতে রেখেছিল রিফাত আর আশিক। রাফুর গাড়ি বের হতেই আশিক ফোন করে আব্দুল্লাহর কাছে। বস, রাফু বের হয়ে গেছে। টেবিলের উপরে জোরে আঘাত করে আব্দুল্লাহ বলল, এবার যাবি কোথায় রাফু? দিনে তো বেঁচে গেলি, নিজ বাড়িতে হামলা করে তোকে মারতে পারিনি। এখন বাইরে বসে তোর জীবন শেষ করতেই হবে। এক জঙ্গলে শিকারী একজন থাকে, দ্বিতীয় জনের মৃত্যু যে শিকারী করতে পারে সেই রাজা হয়। বস, আমরা কি পিছু নিব? হ্যাঁ, পিছনে দেখে নে কোথায় যায় ওরা। ওকে বস, আপনাকে আপডেট দিচ্ছি পরে। গাড়ি চলছে অচেনা গন্তব্যে। কোথায় যাবে দুজন কেউ জানে না। শহর থেকে বেরিয়ে আসতেই মিম বলল, এই শোনো না। হ্যাঁ বলো। আমাদের বিয়ে আজ 2য় দিন, কিন্তু আজকে আমরা পালিয়ে যাচ্ছি। আমাদের ভালোবাসার রোজ বাসরাত হবে। নতুন করে নতুনভাবে রোজ বিয়ে হবে আমাদের। নতুন সকালে তোমাকে নতুন করে নেব। একটু কষ্ট করো প্লিজ। আমি আইসক্রিম খাবো। এটা বাসা নাকি? এখন আইসক্রিম পাবো কোথায়? এই যে দেখো, রাস্তার পাশে কত দোকান, একটা থেকে নিয়ে দাও। ঠান্ডা লাগবে তোমার? আমার ঠান্ডা লাগলে তোমাকে জড়িয়ে রাখবো। তুমি গরম হলে আমার ঠান্ডা চলে যাবে। তুমি বাচ্চাদের মতো করো কেন? এই দেখো, আমার সব দাঁত উঠে গেছে, এখন বাচ্চা নই আমি। পাগলি একটা। বলেই রাস্তার সাইডে গাড়ি থামিয়ে মিমের জন্য একটা আইসক্রিম নিয়ে আসে। মিমের হাতে আইসক্রিম দিতে মিম রাফুর হাত ধরে এক টানে ওর উপরে নিয়ে আসে। রাফুর অর্ধেক গাড়ির ভেতরে আর অর্ধেক মিমের উপরে। নিঃশ্বাসে নিঃশ্বাস মিলছে দুজনার। মিম বলে উঠল, চলো হানিমুনে চাই, কক্সবাজার, তুমি আমি আর সমুদ্র। মিমের ঠোঁটে রাফুর ঠোঁট ভিজিয়ে বলল রাফু, চলেন মহারানী, আপনার যা হুকুম রাজা তা পালন করবে। আপনি খুশি তো পুরো দুনিয়া সুন্দর। হয়েছে, গাড়ি চালান। রাতের কিছুটা সময় কুমিল্লায় এক হোটেলের সামনে গাড়ি থামিয়ে খাওয়া দাওয়া করে গাড়ির মধ্যেই ঘুমিয়ে থাকে ওরা। রাফুর কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে মিম। সকালে আবার রওনা হয় কক্সবাজারের উদ্দেশ্যে।
সন্ধ্যা তখন। কক্সবাজারে পৌঁছে হোটেল রুম বুক করে ফ্রেশ হয়ে নেয় দুজন। রিফাত আশিক ওদের পিছু নিয়ে পৌঁছে যায় কক্সবাজারে। আবদুল্লাহকে ফোন করে জানিয়ে দেয় ওরা কক্সবাজারে আছে। আবদুল্লাহ দেরি করে না, রাতের ফ্লাইট ধরে চলে যায় কক্সবাজার। সমুদ্রের তীরে লোকজন কমছে ধীরে ধীরে। মিম আর রাফু হাঁটছে। সমুদ্রের ঢেউয়ের শব্দ তাদের মুগ্ধ করেছে। তীব্র বাতাসে চুলগুলো এলোমেলো হচ্ছে মিমের। পাশেই টুরিস্টদের বসার জন্য বেঞ্চ রাখা, ঘন্টা হিসেবে ভাড়া নেয় তারা। রাফু বসেছে, মিম দাঁড়িয়ে আছে। বাতাসে নিজেকে হারাচ্ছে। আসক্ত হচ্ছে রাফু, মিমের আসক্ত। মোর ধরে বসিয়ে ফেলে রাফুর কোলে। ঘাড়ের উপর গরম নিঃশ্বাস ফেলে কানের পাশে মুখ নিয়ে বলে রাফু, ম্যাডাম রুমে চলুন। জি না, আমি এখানেই ভালো আছি। রুমে গেলে মিম থমকে যায়। রাফুর হাত থেকে ছুটতে চাইছে, পারছে না। চুলের ঘ্রাণে ডুব দিয়েছে রাফু মিমের গভীরে। তীব্র বাতাস, সাগরের অদৃশ্য শব্দে নিশাগ্রস্ত রাফু। মিমের ভালোই লাগছে সব মিলিয়ে। দূর থেকে তাদের দেখছে রিফাত। শরীরে তার প্রতি রাগ বুদবুদ করে ফুটছে। হাতের ছুরিটা শক্ত করে ধরে বলছে, আশিক মন চাচ্ছে ওকে এখনই শেষ করে ফেলি। ভাই শান্ত হন, আবদুল্লাহ ভাই আসুক, তারপর না হয় খুনটা আপনি করলেন, দোষটা আবদুল্লার উপর চাপিয়ে দিবেন। হ্যাঁ, এটা সঠিক। সাপও মরলো, লাঠিও ভাঙলো না। এটা ভেবেই ফিরে গেছে রিফাত আর আশিক। মিমকে কাছে টেনে নিয়েছে রাফু। নিস্তব্ধ সমুদ্রের তীরে কেউ নেই ওদের বিরক্ত করার জন্য। দুই একজোড়া লাভবার্ড রাফুর মতোই তার লাইফ লাইনকে জড়িয়ে হাঁটছে। এই আমি ভিজবো, হঠাৎ বলে ওঠে মিম। রাফু তো চোখ লাল হয়ে যাচ্ছে মেয়েটার পাগলামি দেখে। কি বলছো আবার বলতো? রাফুর কথা শুনে মিম একটু থমকে যায়। এত রাতে যতই পাগলামি করুক না কেন, মিমকে সমুদ্রে ভিজতে দেবে না রাফু। না মানে পা ভেজাবো সমুদ্রের ঢেউয়ে। না, ভেজাতে হবে না প্লিজ। বলেই মেয়েটা হাত দুটো রাফুর দিকে বাড়িয়ে দেয়। চোখ টলমল করছে। রাফু না করলে কেঁদে দেবে মেয়েটা, তেমন ভাব করে আছে মিম। মিমের গালে একটা টান দিয়ে বলল রাফু, পাগলি একটা। বেঞ্চ থেকে উঠতেই বেঞ্চের ভাড়া নিতে চলে আসে একজন। রাফু তাদের পাওনা মিটিয়ে জলের কাছে চলে আসে। ভেজা বালুতে পা রেখেই লাফিয়ে ওঠে মিম। বাচ্চা মেয়েদের মতো ছোট ছোট লাফ দিচ্ছে সে। ছোট ছোট কাঁকড়া দেখে আতঙ্কে চিৎকার দিয়ে রাফুর কোলে চড়ে বসে। পাগল মেয়েটাকে বুঝিয়ে তারপর নিচে নামায় রাফু। ঢেউয়ের শব্দ বৃদ্ধি পাচ্ছে। পানি এসে ছুঁয়ে যাচ্ছে মিমের শরীর। হিংসে হচ্ছিল রাফুর। মিমকে ছুঁয়ে যাক নিস্তব্ধ রাতে, তার শুধু রাফুই। অন্য কিছুর স্পর্শে শিহরণ জাগুক ওর দেহে, তা কখনোই মেনে নিতে পারে না রাফু। মেয়েটা লাফাতে লাফাতে অনেক দূর চলে যায়। রাফু ওর পিছু পিছু আসছে। চাঁদের আলোয় সবকিছু যেন স্পষ্ট, সন্ধ্যা নামার মতো। হে সুন্দরী, উফস কি ফিগার মায়েরে, চল রুম বুক করা আছে। কথাগুলো বলছে আর মিমের চারপাশে ঘুরঘুর করছে কয়েকটা ছেলে। মিম চারিদিকে তাকাচ্ছে, দিশেহারা মিম। তাদের মধ্যে একটা ছেলে বলে উঠল, মামা ধরে কেন, আমাদের কেউ কিছু করতে পারবে না। বলতেই পিছন থেকে একটা ছেলে মিমকে ঝাপটে ধরেছে। শকুনের চাহনিতে চেয়ে আছে সামনে থাকা ছেলেগুলো। চিৎকার দিতে গিয়েও বাধা থেকে মুখ চেপে ধরে আরেকজন। সামনে থাকা ছেলেটা মিমের দিকে এগুচ্ছে। ধাপ করে এক শব্দ, কানের ওপাশ থেকে রক্ত ছিটে বেরিয়ে পড়েছে। হাঁটু গেড়ে বসে পড়েছে ছেলেটা। পিছনে দাঁড়িয়ে আছে রাফু, হাতে সমুদ্রের ভেসে আসা লোহার পাত। বসা ছেলেটার পিঠে একটা আঘাত, লুটিয়ে পড়ে মাটিতে। মিমকে ছেড়ে দিয়ে ছেলেগুলো দৌড়ে পালানোর চেষ্টা করলে রাফুর পিস্তল থেকে 4টে বুলেট খরচ করে 4 জনের পায়ের নিশানা। গড়াগড়ি খাচ্ছে তারা বালুর উপরে। দুজনের পায়ের নিশানা লেগেছে, আর দুজনের মস্তিষ্কে। সাথে সাথে মৃত্যু দুজনার। ভেজা বালু রক্তে লাল হয়ে আছে। রাফুর রক্ত টক বগিয়ে ফুটছে। সামান্য পানি ওকে ছুঁয়েছে, তার কারণেই ও রাগ হচ্ছিল। আর এরা তো মানুষ। পায়ে হাত দিয়ে চেপে ধরে চিৎকার করছে ছেলে দুটো। তাদের সামনে দাঁড়িয়ে রাফু, হাতে লোহার পাত। তোরা ভুল করেছিস রে, ভুল মানুষের শরীরে স্পর্শ করেছিস। বলেই ওদের 2 হাতে আঘাত করা শুরু করে দেয় রাফু। আমার কলিজায় হাত দিবি তোরা, তাই না? চিৎকার করে বলছে এগুলো, আর শরীরের সমস্ত শক্তি দিয়ে ওদের আঘাত করছে। দেহের হাড়গুলো মরমর করে ভাঙছে। সে শব্দ রাফুর কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ওদের আর্তনাদ রাফুর কানে পৌঁছায় না। টহলকারী পুলিশ দৌড়ে আসে ওদের চিৎকার শুনে ঘটনাস্থলে। ততক্ষণে রাফুর 2টো বুলেট ওদের দেহ চিরে বের হয়ে গেছে। পুলিশ 5টা লাশ উদ্ধার করে সেখান থেকে। কে মেরেছে প্রমাণ নেই। হোটেলে আস্তে আস্তে মিম বলল, ওদের এভাবে মারা ঠিক হয়েছে কি? তোমাকে স্পর্শ করা সেই সকল মানুষের মৃত্যু ভয়াবহ হবে। তোমাকে স্পর্শ করার অধিকার শুধু আমার। আসছে অধিকার দেখাতে। রাফুর রাগ তখনও কমেনি। বড় বড় নিঃশ্বাস ফেলছিল। চোখ লাল হয়ে আছে। মিম রাফুর দিকে তাকিয়ে একটু চুপ হয়ে গেছে।
তারপর আবারও বলল, আমি তো তোমারই। তুমি ছাড়া যে আমাকে স্পর্শ করবে তার হাত আমি ভেঙে দিব। শুধু হাত না, জীবন যাবে। হয়েছে, আর জীবন দিতে হবে না। আমি একটা রাফুকে চাই, যে রাফু এই সব মারধর ছেড়ে সম্পূর্ণ আলাদা। আমি আমার জন্য মারধর ছেড়েছি, তোমার জন্য ছাড়িনি। আমার উপরে অন্যায় হবে সহ্য করব, কিন্তু তুমি, তোমার উপরে ফুলের টকাও আসলে আমি হিংস্র হব, কারণ তুমি স্পেশাল। কেমন স্পেশাল মিস্টার মাস্তান? রাফুর কথা বলার মোটেও ইচ্ছে নেই এখন। নিরিবিলি হোটেলের রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় ওঠে। অন্ধকার রুমে মিমের বুকে মুখ লুকিয়ে দুজন এক হয়ে যাচ্ছে সুখের সাগরে। পরের দিন সকালে পুলিশের তদন্ত করছে সমুদ্রের তীরে। সমুদ্রের জলে সবকিছু সমান হয়ে গেছে, ধুয়ে গেছে সবকিছু। রিফাত সব ঘটনা শুনে স্তব্ধ। 5টা লাশ, অথচ খুনি উধাও। আশিকের আশঙ্কা খুনগুলো রাফুর হাতে হয়েছে। সেই সময় রাফুই এইখানটায় ছিল। এরই মাঝে আব্দুল্লাহ এসেছে ওদের ওখানে। রিফাত আব্দুল্লাহর সামনে এগিয়ে বলল, বস, গত রাতে 5 জন খুন হয়েছে এখানে। তো না, সব তা নয়, ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য পুলিশ পাহারা বেশি হবে এখানে। তাই বলছিলাম কি, কাজটা অন্য এক জায়গায় করলে ভালো হয় না? ঠাস করে একটা চড় মেরে দেয় রিফাতের গালে আব্দুল্লাহ। রক্তচক্ষু করে বলল আব্দুল্লাহ, এমন সুযোগ দ্বিতীয়বার আসবে বলে মনে হয় না। শহরে বসে রাফুর শরীরে চুল পরিমাণ আঘাত করা সম্ভব না, তাই যা করতে হবে এখানেই। পুলিশ আমি দেখে নেব। রিফাত আর কিছু বলল না। নিজের শরীরে রাগ কন্ট্রোল করে রেখেছে, শুধু সময়ের অপেক্ষা। সারাদিন রাফু আর মিম সমুদ্রের তীরে ঘুরে বেড়াচ্ছে। নোনা জলে শরীর ভেজাচ্ছে। ঝিনুক কুড়োয় মিম, আর রাফু ফ্রেমে বন্দি করে সময়গুলো। রাত তখন 10টা। ওরা দুজন সমুদ্রের তীরে ডাবের পানি খেতে খেতে হাঁটছিল। হঠাৎ সব পুলিশ চলে যাচ্ছে সেখান থেকে। রাফু খেয়াল করেনি সেটা। হাঁটছে তারা, কল্পনা করছে তাদের ভবিষ্যৎ নিয়ে। গত রাতেও তারা তাদের বাচ্চার নাম নিয়ে ঝগড়া বেঁধেছে। ঝগড়া শেষ হয়েছিল এইটা বলে, যদি ছেলে হয় তাহলে নাম রাফু রাখবে, আর মেয়ে আসলে তার নাম মীরা হবে। দুজনের মতামত এক। জড়িয়ে ধরে আবারও ঘুম দিয়েছিল। আজ দুজন হাঁটছে সমুদ্রের তীরে। আকাশে মেঘ জমেছে, একটু হলেই কেঁদে দিবে আকাশ। মিম আকাশের কান্নাকে বৃষ্টি ভেবে উপভোগ করে, রাফুও করে মিমের পাশে দাঁড়িয়ে। আব্দুল্লাহ আশিক আর রিফাতকে মুখে কালো কাপড় বেঁধে নিতে বলে। যখন দুজন দুজনার ঠোঁটে আসক্ত হবে তখনই হামলা করতে হবে। আশিকের পিছনে আয়রন রড। আশিকের কাজ শুধু রাফুর মাথায় আঘাত করে তাকে অচেতন করা, বাকি কাজটা রিফাতের কাছে। ছুরি আর আব্দুল্লাহর কাছে রাফুর ফেভারিট 9mm পিস্তলটা। রাত 10টার একটু বেশি। ডাবের জলে তৃষ্ণা মিটছে না রাফুর। মিমের মাথার পিছনে হাত রেখে টেনে নেয় রাফুর কাছে। দুজনের চোখে অতৃপ্তির তৃষ্ণা। কোমল ঠোঁটে এক হতেই আশিকের হাতে থাকা আয়রন রডের আঘাতে বসে পড়ে রাফু। মাথা ফেটে রক্ত ঝরছে। ঘুরিয়ে আরেকটা আঘাত। চেয়ে আছে রাফু তাদের চেহারার দিকে। কালো অন্ধকার ছায়ার মতো লাগছে। মিম রাফুকে ধরতেই আসি মিমকেও আঘাত করে। এক আঘাত। বালিতে লুটিয়ে পড়তেই কোনো রকম উঠে দাঁড়াতেই আশিকের গলা টিপে ধরে। জিহ্বা বাহির করে ফেলে আশিক। রিফাতের কাছে থাকা ছুরিটা রাফুর ডান বুকে বসিয়ে দেয়। মা করে এক চিৎকার করে রাফু। সমস্ত পৃথিবী অন্ধকার। গভীর ক্ষতের সৃষ্টি হয় বুকের ডান পাশে। ছুরিটা রাফুর হাতে নিয়ে অন্ধকারেই চালিয়ে দেয়। আঘাত করে আব্দুল্লাহর হাতে। চিনচিনে রক্ত ঝরছে ওর হাত থেকে, তবুও দাঁড়িয়ে রাফু। অবশেষে আব্দুল্লাহ রাফুর বুকে ডান পাশে তার পিস্তলের একটি বুলেট বুক চিরে ঢুকে যায়। লুটিয়ে পড়ে সমুদ্রের তীরে। সবকিছু নিস্তব্ধ। মিমের জ্ঞান নেই। অতিরিক্ত রক্তক্ষরণে জ্ঞান হারিয়েছে। রাফু তাকিয়েছে আকাশের দিকে। সমুদ্রের ঢেউ বারবার এসে শরীরে জড়িয়ে যাচ্ছে। নিশ্চুপ হয়ে গেছে। আব্দুল্লাহ ওদের নিয়ে একটু দূরে যেতেই ধাই ধাই করে আরো দুটো শব্দ হয়। রিফাতের রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ে বালুতে। আশিক হতবাক হয়ে তাকিয়ে আছে। আব্দুল্লাহ বলল, শালা আমাকে ব্ল্যাকমেল করার জন্য ভিডিও করে। বলেই রিফাতের শার্টের বোতামে লুকানো ক্যামেরাটা বের করে নেয় আব্দুল্লাহ। আশিক স্তব্ধ খেয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ আবার বলে, যখন ভিডিও রেকর্ড হচ্ছিল তখন সবুজ রঙের বাতির সিগন্যাল দিচ্ছিল, আর তাতেই আমার মাথার বাল্ব জ্বলে ওঠে। বিশ্বাসঘাতক। আশিক ভাবতেও পারেনি রিফাতের মনে এই বুদ্ধি চলছিল। আব্দুল্লাহ দ্বিতীয়বার আবার বলে, আশিক, রিফাতের লাশ গুম করে ফেল। তোর অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে মাল পেয়ে যাবি। শুধু গ্যাংয়ের মধ্যে কথাটা ছড়িয়ে দিবি যে এক অ্যাক্সিডেন্টে রিফাতের হাত কেটে গেছে, আর ওই অ্যাক্সিডেন্টের পর রিফাতকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাস এটুকুই।
ওকে বস, আপনি যা বলবেন তাই হবে। চলে যায় আব্দুল্লাহ। আশিক রিফাতের লাশের পেট কেটে ফেলে ওর হাতে ছুরি দিয়ে, বালি ভর্তি করে কোমরের বেল্ট খুলে শক্ত করে বেঁধে সাগরের গভীর দিকে ফেলে দেয়। নিখোঁজ রিফাত। ফোন করে কয়েকজনকে খবর ছড়িয়ে দেয় আশিক, সাথে আব্দুল্লাহর শেখানো কথাগুলো। সমুদ্রের তীরে মিম রাফুকে ঘায়েল অবস্থায় পড়ে থাকতে দেখে ওদের হাসপাতালে নিয়ে যায় কয়েকজন টুরিস্ট। কক্সবাজারে ওদের চিকিৎসা দিতে না পেরে লাইফ সাপোর্টে ঢাকা নিয়ে আসা হয়। অচেনা দুজন, কেউ নেই তাদের সাথে। কত খরচ লাগবে তাদের চিকিৎসার কেউ জানে না। ডাক্তাররা কেউ এগিয়ে আসছে না তাদের দিকে। একজন নার্স চিনতে পারে রাফুকে। সে রাফুর গ্যাং মেম্বারদের একজন। যে কোনো ঘায়েল অবস্থায় তাকেই নেওয়া হয় গোপন আস্তানায়। চুপি চুপি ফোন করে শহীদ হাসানের কাছে। একদম ক্রিটিক্যাল অবস্থা রাফুর। নিঃশ্বাস চলছিল কোনো রকম কথা না ঘুরিয়ে সরাসরি সবকিছু খুলে বলে। অস্থিরতা শুরু হয় শহীদ হাসানের মনে। কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি চলে আসে হাসপাতালে। রাফুর মুখে অক্সিজেন লাগানো, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ডাক্তারি সকল রিপোর্টসে সাইন করে শহীদ হাসান। পুলিশ তদন্তের জন্য আসলে শহীদ হাসানকে ওখানে দেখে সালাম দিয়ে চলে যায় তারা। কে আহত হয়েছে তার জানবার বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি তারা। রাফুর অপারেশন চলছে। মিমের অবস্থাও ততটাই দুর্বল। মাথায় আঘাত করায় রক্ত জমেছে সেখানে। অপারেশন করলেও কোমায় যাওয়ার সম্ভাবনা 80%। দুজনের অপারেশন চলছে দুটো রুমে। শহীদ হাসান পাগলের মতো ছুটছে এদিক সেদিক। 18 ঘন্টা অপারেশন হয় রাফুর। এই যাত্রায় বেঁচে গেছে রাফু, কিন্তু সুস্থ হতে কমপক্ষে 6 মাস সময় লাগবে। এতদিন হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হবে তাকে। মিমের অপারেশন হয়েছে, ডাক্তাররা কিছু বলতে পারছে না ওর অবস্থা। লাইফ সাপোর্টে রাখা হয়েছে মিমকে। বাঁচা মরা এখন মিমের কাছে। সৃষ্টিকর্তা মিমের ভাগ্যে যা লিখে রেখেছে তাই হবে। শহীদ হাসান গোপনে রাফু দেখাশোনার জন্য গ্যাংয়ের স্পেশাল একটা টিম তৈরি করে। সাধারণ নার্স, ওয়ার্ড বয় হিসাবে হাসপাতালে ঘোরাফেরা করে রাফুর নিরাপত্তার জন্য। রাফুর জ্ঞান ফেরে, হাঁট চলতে পারছে না ও। বুকের ভিতরে অসহ্য যন্ত্রণায় জ্ঞান হারায় বারবার। রাফুর তখন জ্ঞান ছিল। শহীদ হাসান রাফুর সামনে দাঁড়িয়ে। কঠিন মানুষটির চোখেও জল থই থই করছে। রাফু বলল, গ্যাংয়ের কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি স্পষ্ট তার শরীরের ব্ল্যাক ড্রাগনের নিশানা দেখেছি। আঘাত করেছি তার শরীরে। তুই কি দেখছিস তাদের? না, তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। কাউকে সন্দেহ করছিস? আমি কাউকেই বিশ্বাস করি না, কিন্তু কারা এরা? তাহলে কিভাবে বের করবি তাদের? আমি নই, তুমি খোঁজ নাও। আমার উপরে যেদিন হামলা হয় সেদিন আশেপাশে কেউ আহত হয়েছে কিনা। হঠাৎ শহীদ হাসান থমকে যায়। কিছু না বলেই রাফুর সামনে থেকে বের হতে হতে বলছিল, আমি দেখব। শহীদ হাসানের চেহারায় বিষণ্ণের ছাপ। কেন জানি মনে হচ্ছে তার আপন কাউকে হারাতে চলেছে। দ্রুত বাসায় চলে আসে শহীদ হাসান। আব্দুল্লাহ শরীরে প্রচণ্ড জ্বর, হাতে বড় বড় ব্যান্ডেজ লাগানো। শহীদ হাসান আব্দুল্লাহর সামনে এসে বলল, কাজটা কেন করলি তুই? ওর তোর ভাই হয়, তুইও আমার ছেলে। আমি কাকে বাঁচাই নাকি নিজেই মরে যাই? রাফু কি বেঁচে আছে? আতকে ওঠে আব্দুল্লাহ। শহীদ হাসান নরম কণ্ঠে বলল, তোর কথা রাফু জানবে না, কিন্তু যদি দ্বিতীয়বার রাফুর ওপর হামলা করিস তাহলে ভুলে যাব তুই আমার ছেলে। রাফুর শরীরে ততটুকু শক্তি নেই। 1 দিন 2 দিন 7 দিন পুরো 3 মাস কেটে যায় রাফুর। মিমের চোখ খোলে না, নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সে। টোল পড়া গালটা শুকিয়ে গেছে তার। রাফুর চোখে জল পড়তে পড়তে কালো আবরণ সৃষ্টি হয়েছে। এরই মাঝে গ্যাংয়ের মধ্যে রিফাতের নিখোঁজ সংবাদ ছড়িয়ে গেছে। রাফুর কান পর্যন্ত পৌঁছেছে কথাটি। সে শুধু অপেক্ষা করছে সুস্থ হবার। মিমের কানে কানে রোজ বলতো রাফু, তোমার চোখ খোলার আগে সেই সব মানুষের এমন নিকৃষ্ট মৃত্যু দেব যেন পৃথিবীর সমস্ত মানুষ তাদের লাশ দেখে আটকে ওঠে। প্রার্থনা করবে এমন মৃত্যু যেন তাদের না হয়। যতটা ভয়ানক মৃত্যু হয় তাদের চেয়ে বেশি ভয়ানক মৃত্যু দেব তাদের। নিঃশব্দে শুনে যায় মিম। অচেতন হয়ে পড়ে আছে, চোখ মেলছে না, কানে শুনছে কিনা তাও অজানা। মিমের লম্বা চুলগুলো কেটে ফেলেছে। রাফু হাত দিয়ে এলোমেলো চুলগুলো আর ঠিক করে দিচ্ছে না। সুস্থ হতেই রাফুর আত্মগোপন রিফাতের বাসায় খোঁজ নেয়। রিফাতের খোঁজ মেলেনি তাদের কাছে। শত চেষ্টা করেও বের করতে পারেনি রিফাতের খোঁজ। শুনেছে রিফাতের ছোট ভাই ভার্সিটিতে পড়ে, কিন্তু কে তার ভাই সেটাই অজানা ছিল। রাফুর পরিচয় গোপন করে ভার্সিটির অ্যাডমিশন নিয়ে চলতে থাকে সময়। একসময় বৃষ্টি থামে। মায়ের কবরের পাশে শুয়ে আছে রাফু। পাশে আরেকটি নতুন কবর, সাইমার। হতাশ রাফু। কিভাবে তাদের বের করবে সেটাই ভাবার বিষয়। হঠাৎ রাফুর মোবাইলে একটা ফোন আসে, সিম কোম্পানির অফিসিয়াল নাম্বার থেকে। চমকে উঠে দাঁড়ায় রাফু। বাসায় এসে জামা কাপড় চেঞ্জ করে চলে যায় সিম কোম্পানির অফিসে। রিফাত যে সিম ব্যবহার করত সেই অফিসে।
একজন কর্মকর্তার কাছে এসে কিছু টাকা রাখে টেবিলের উপর আর বলে, স্যার, আমার একটা সিমের মালিকের খোঁজ করতে হবে, যদি সাহায্য করতেন। সেই কর্মকর্তা নরম কণ্ঠে জবাব দিল, দুঃখিত স্যার, আমরা গ্রাহকের নিজস্ব তথ্য প্রকাশ করতে পারি না। অনুগ্রহ করে একটু দেখেন, খুব জরুরি ছিল। নরম কণ্ঠে কর্মকর্তা আবারও জবাব দিল, সরি স্যার। বলেই রাফু সে কর্মকর্তার চেয়ারে লাথি মারে, ছিটকে পড়ে চেয়ার থেকে সে। ঘাড়ে হাত রেখে একটু বাঁকিয়ে বলতে লাগলো রাফু, শালা, তোর কানে কি কথা যায় না? ভদ্রভাবেই বলছি, শুনছিস না? দাঁড়া, সোজা হয়ে দাঁড়িয়ে টেবিলে আয়। অফিসের সকলে রাফুর দিকে তাকিয়েছে। একজন পুলিশকে ফোন করেছে। রাফুর পিছনে গুজে রাখা পিস্তলটা টেবিলের উপর রাখতেই থরথর করে কাঁপতে শুরু করে সেখানকার কর্মকর্তারা। রাফু আবারও বলে, আমার কাজ করে দিবি নাকি জীবন থেকে হাত ধুয়ে ফেলবি? সরি স্যার, আমি দেখছি। কর্মকর্তা তার চেয়ার টেনে রাফুর সামনে এনে বলে, বসেন স্যার, আমি কাজটা করে দিচ্ছি। কম্পিউটারের সামনে দাঁড়িয়ে কিবোর্ডে সার্চ করে রানিং নাম্বারে পেল না রিফাতের নাম্বার। কর্মকর্তা বলল, স্যার, এ নাম্বার এখন আর চলছে না। বন্ধ হয়েছে কতদিন হলো? ওয়েট স্যার, দেখছি। বলেই কর্মকর্তা আবারও মনোযোগ দেয় কাজে। কিছুক্ষণ পরে বলে সে, স্যার, এটা 2 বছর আগেই বন্ধ হয়েছে। লোকেশন কোথায়? রাফুর কথা শেষ না হতেই পুলিশের দুটো গাড়ি এসে অফিসের চারপাশে ঘেরাও করে রাখে। সাব ইন্সপেক্টর হুমায়ের কবি অফিসের ভিতরে ঢোকে। সামনেই রাফু, টেবিলের উপর পিস্তল রাখা, মুখ ঘোরানো অন্যদিকে। রাফুর মাথায় হুমায়ের কবিরের পিস্তলের নলাটা ওর মাথায় ঠেকিয়ে বলল, আমার এলাকায় মাস্তানি চলবে না। মাথা না ঘুরিয়ে রাফু বলল, আমার সামনে পুলিশের আইন চলবে না। পিছনে ঝুলানো রাফুর বাবরি চুল মুঠো করে ধরে হুমায়ের কবি। দেখি তোর কোন বাপ এসে তোকে ছাড়িয়ে নেয়। রাফু হাসতে হাসতে হুমায়ের কবিরের সামনে দাঁড়ায়। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রাফুর দিকে। হুমায়ের কবির ব্ল্যাক ড্রাগনের ক্যাডার, তাকে নিয়ন্ত্রণ করত রাফু। রাফুর মৃত্যুর সংবাদ তাদের সবার কাছে পৌঁছে গেছিল। কেউ বিশ্বাস করেছিল, কেউ করেনি। জীবিত মানুষকে সামনাসামনি দেখে আতকে ওঠে হুমায়ের কবি। চুল ছেড়ে দিয়ে বলে উঠল, রাফু ভাই। সাথে সাথে দাঁড়িয়ে যায় অফিসের সকল কর্মকর্তা। কেউ রাফুকে নিজের চোখে দেখেনি, ওর তাণ্ডবের কথা শুনেছে। চোখের ইশারায় হুমায়ুন স্যারকে চলে যেতে বলল রাফু। মুহূর্তেই সবকিছু খালি করে চলে গেল তারা। রাফুর পিস্তলটা এখনো টেবিলের উপর। কর্মকর্তা বলল, স্যার, কক্সবাজারে এই নাম্বারটা শেষবারের মতো বন্ধ হয়েছে। তবে বন্ধ হওয়ার 2 ঘন্টা আগে একটা নাম্বারে ফোন করেছিল সে। কার নাম্বার ছিল সেটা? জি স্যার, আশিক নামে রেজিস্ট্রেশন করা আছে আমাদের ফাইলে। তার ছবি, অ্যাড্রেস? বুঝেছি স্যার। বলেই সে কর্মকর্তা রাফুর হাতে একটি প্রিন্ট কপি বের করে দেয়। আশিকের ছবি আর ন্যাশনাল কার্ডের যে অ্যাড্রেস সেটা। পিস্তলটা নিয়ে রাফু বের হয়ে যায় সেখান থেকে। আশিকের ছবি কাগজ থেকে মোবাইলে তুলে নেয় রাফু। রিয়াজের কাছে সেন্ড করে সেটা। রিয়াজ রিপ্লাই করে, এটা তো আশিক বস। ওকে আমার দরকার। কিন্তু বস, আশিক তো আজ দেশ ছেড়ে যাচ্ছে। কি? কখন? কোন দেশে যাচ্ছে? মালয়েশিয়া যাচ্ছে আজ সন্ধ্যার ফ্লাইটে। আশিক এখন কোথায়? গুলশানের 13 নম্বর সেক্টরে আছে বস। ওকে। বলেই ফোন রাখে রাফু। রিয়াজ ব্ল্যাক ড্রাগনের চতুর্থ কন্ট্রোলার। 1000 ক্যাডেট ওর আওতায় কাজ করে। আবদুল্লাহ আর রাফু ব্ল্যাক ড্রাগনের চিফ কন্ট্রোলার। রিয়াজের মতো 7 জন কন্ট্রোলার আছে ব্ল্যাক ড্রাগনের। মোট 7000 ক্যাডেট। যে কোনো দুর্গম মুহূর্তেই গুড়িয়ে দিতে পারে ড্রাগন গ্যাং। কিন্তু যখন পিছন থেকে হামলা হয় তখন এই 7000ও অসহায় হয়ে পড়ে শতজনের কাছে। রাফু একাই 20 জন ক্যাডেটের সমান। তবুও তাকে 3 জন ঘায়েল করে। পিছন থেকে পিঁপড়াও বাঘের সমান গর্জন করে, আঘাত হানে। আশিক গুলশানে 13 নম্বর সেক্টরের থেকে বের হয়। কাঁধে ব্যাগ, হাতে পাসপোর্ট আর ভিসা। সামনে দাঁড় করানো গাড়ি। দরজা টেনে ভিতরে ঢুকেই আশিক বলল, এয়ারপোর্ট চলো। ক্লোরোফর্ম চেপে ধরতেই জ্ঞান হারায় আশিক। ড্রাইভারের সিটে বসে আছে রাফু। যখন জ্ঞান ফিরে আশিকের, তখন নিজেকে একটি কাঠের চেয়ারে বাঁধা পায়। 4 হাত পা বাঁধা। সামনে বসে আছে রাফু। রিফাত কোথায়? গম্ভীর সুরে জিজ্ঞাসা করলো রাফু। ঠোঁট কেটে রক্ত মুখের ভিতর প্রবেশ করছে আশিকের। থু, মুখের ময়লা ফেলে আশিক বলল, মেরে দিয়েছি। বলতেই রাফু আশিকের মুখে এক আঘাত করে। আশিক আবারও থুতু পেলে বলল, আমরা জানতাম রিফাত বেঁচে থাকলে সমস্যা হতে পারে, তাই রিফাতকে মেরে দিয়েছি। কিন্তু তুই যে বেঁচে যাবি সেটা কল্পনাও করিনি। তোর কলিজা কি দিয়ে তৈরি? আশিকের মুখে তুই তুকারি শুনে রাফুর মস্তিষ্কে জ্বালাতন শুরু করে। আশিকের সামনে ছোট একটা টেবিল এনে তার উপরে প্লাস, ছুরি, হাতুড়ি আর পিস্তল রাখে। তারপর রাফু বলল, কিভাবে তোর মৃত্যু চাস বল? আশিক হাসে, অট্টহাসি হাসে, চিৎকার করে বলে, আমি জানি রাফু, তুই আমাকে এমনি এমনি মৃত্যু দিবি না। তাই তোর কাছে সহজভাবে মরতে চাওয়ার ভিক্ষা করার মতো ছেলে আমি নই। বাহ বাহ,
বলতেই হাতে তালি বাজায় রাফু। ছেলেটার সাহসের প্রশংসা না করে পারছে না রাফু। প্লাসটা হাতে নিয়েই আশিকের আঙুলের নখগুলো টেনে তুলে ফেলে। আশিকের চিৎকারে মাথা ঘুরে যায় রাফুর। বদ্ধ রুমের দেয়ালেও চিৎকার ধাক্কা খেয়ে বারবার এসে কানে লাগছে। কাঁচা নখগুলো টেবিলের উপর তুলে রাখে। আশিকের চোখে রক্ত জমেছে। রাফু বলল, রিফাত কোথায়? মেরে দিয়েছি, পেট কেটে ওর লাশ সমুদ্রে গভীরে ফেলে দিয়েছি। বলেই থুতু ফেলে আশিক। দ্বিতীয়জন তো তুই, বাকি তৃতীয় ব্যক্তিকে? বলল রাফু। আশিক কথা বলে না, অট্টহাসি আসে। রাফুর কানে হাসির শব্দ বিষাদের মতো বাজে। হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর আঙুলগুলো থেতলিয়ে দিচ্ছে। আশিকের চিৎকারের সাথে মুখ থেকে রক্ত ঝরছে, তবুও বলছে না তৃতীয় ব্যক্তির নাম, শুধু বলছে, পুরুষের মতো কষ্ট দিচ্ছিস কেন? মারতে হলে একেবারে মেরে ফেল। রাফু শুনছে না ওর কথা। ছুরি দিয়ে আশিকের হাতের চামড়া খুলে ফেলছে। ফিনকি দিয়ে রক্ত ঝরছে সমস্ত শরীরে। ব্যথায় আশিক জ্ঞান হারিয়েছে, তবুও তৃতীয় ব্যক্তির নাম বলল না আশিক। জ্ঞান ফিরতেই আশিকের সামনে বসে থাকা রাফুকে দেখে। মৃত্যু ভয় আতকে ওঠে ওর। দুহাতে এতটাই যন্ত্রণা করছে যা এখন ওর হাত আছে কিনা সে অনুভূতিও নেই। টেবিলের উপর বিরিয়ানি রাখা। রাফু বলল, নে এগুলো খেয়ে নে। আশিকের পেটে প্রচন্ড খিদে। 2 দিন কিছু খায়নি। হাত বাঁধা অবস্থায় ঝাঁপিয়ে পড়ে বিরিয়ানির উপর। নাক মুখ বিরিয়ানির প্লেটের উপর, পিছনে চেয়ার বাঁধা। আশিক খাবার জন্য উদ্বিগ্ন হয়নি। এক মুখ বিরিয়ানি মুখে নিয়ে গলায় আটকেছে। মৃত্যু সহজ উপায়। রাফু কিছু বুঝে ওঠার আগেই প্রায় মৃত্যুর মুখে আশিক। ও সিট বলেই টেবিলের উপর লাথি মেরে আশিকের মাথায় ধাপ ধাপ করে 1 রাউন্ড বুলেট চালিয়ে দেয়। থেতলিয়ে যায় ওই সমস্ত মুখ। বুকের ভিতর জ্বালাতন সৃষ্টি হয় রাফুর। এখন এই তৃতীয় ব্যক্তির খোঁজ মিলবে কিভাবে? আশিকের সাথে মোবাইল নেই, শুধু ব্যাংকের কিছু কাগজ রাখা আর একটি পেন ড্রাইভ। ব্যাংকের কাগজ হাতে না নিয়ে পেন ড্রাইভ নিয়ে চলে আসে রাফু। বাসায় ফিরে পেন ড্রাইভ ওপেন করার জন্য ল্যাপটপ লাগাতেই পাসপোর্ট চাইছে। মহা ঝামেলা। কিন্তু আশিক তার পেন ড্রাইভে পাসপোর্ট দিয়ে রাখবে কেন, সেটাই প্রশ্ন জাগে। হঠাৎ রাফুর মনে হয় ব্যাংকের কাগজের সাথে ও পেন ড্রাইভের কিছু কানেকশন নিশ্চয়ই আছে। ফিরে যায় সেখানে। ব্যাংকের কাগজ ঘেটে দেখে আশিকের নামে 7 কোটি টাকা ট্রান্সফার হয়েছে অন্য কারো অ্যাকাউন্ট থেকে। শালা এই সেই তৃতীয় ব্যক্তি। মাথায় হাত রাখে রাফু। তৃতীয় ব্যক্তির নিশানা তো পেয়েছে, কিন্তু কে সে? পেন ড্রাইভ ওপেন করতে হবে। পাগল প্রায় রাফু। মাথা ঘুরছে ওর। প্রথমে ব্যাংকে যায় রাফু। খোঁজ নিয়ে দেখে সেই ব্যাংকের অ্যাকাউন্টের মালিককে আজহার উদ্দিন নামের একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন তিনি। সেখান থেকে তার বাসার ঠিকানা নিয়ে চলে যায় তার বাসায়। নিস্তব্ধ প্রায় তার বাসার ভিতরে নিরিবিলি বসে আছে এক বয়স্ক মহিলা। তার কাছে যায় রাফু, জিজ্ঞাসা করে, আজহার উদ্দিন কোথায়? মহিলাটির ভারী কণ্ঠে জবাব দেয়, আজহার উদ্দিনের মৃত্যু হয়েছে আজ 4 বছর। আরো কিছু খোঁজ খবর নেয় রাফু। তার কোনো ছেলে মেয়ে নেই। মৃত্যুর পরে আজহার উদ্দিনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেয়নি তার পরিবার। সেটার ফায়দা তুলেছে সেই তৃতীয় ব্যক্তি। রাফু ক্লান্তির নিঃশ্বাস ফেলে। শেষ ভরসা এই পেন ড্রাইভ হাতে নিয়ে চলে যায় ব্ল্যাক ড্রাগনের সাইবার হ্যাকার গ্রুপের সবচেয়ে দক্ষ হ্যাকার শিমুলের কাছে। রাফুর শরীর থেকে ঘাম ঝরছে টপ টপ করে। এসির ভিতরেও রাফুর শরীর ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। বস কাজ হয়ে যাবে কিছু সময়ের মধ্যে, কিন্তু সমস্যা হয়েছে বস, এটা যে কোনো সময় ক্রাশ হয়ে যেতে পারে, তাই সময় নিয়ে করতে হবে। কত সময় লাগবে? এই ধরেন বস মিনিমাম 5 ঘন্টা। এত সময় কেন? এই সময় তো যে কোনো সরকারের ওয়েবসাইট হ্যাক করে ঘুমানো যায়। আসলে বস ওয়েবসাইট হ্যাক করা আর পাসওয়ার্ড হ্যাক করার মধ্যে পার্থক্য আছে বস। সব পাসওয়ার্ড এক হয় না। এই পেন ড্রাইভে এমনভাবে পাসওয়ার্ড সেট করা হয়েছে, ভুলে কেউ খুলতে চাইলে ক্রাশ হয়ে ভেতরের সব ফাইল মুছে যেতে পারে, তাই সতর্কভাবে সঙ্গে কাজ করতে হবে। আচ্ছা সময় নেই, হয়ে গেলে আমাকে জানাবে। আর এ ব্যাপারে যেন আমার বাবা আসলেও তাকে না জানানো হয়। ওকে বস। রাফু চলে যায় সেখান থেকে। রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। অনলাইন অর্ডার করেছিল কিছু খাবার, এসেছে এতক্ষণে। টেবিলের ওপর রেখে পানির গ্লাসটা খালি করতেই রাফুর মোবাইলে ফোন আসে। আব্দুল্লাহ ফোন করেছে। রিসিভ করতে আব্দুল্লাহ বলল, রাফু নাইট বাজারের গ্যাং আমাদের উপর হামলার পরিকল্পনা পাচ্ছে। আমি ভাবছি রাতে ওদের উপর হামলা করে দেব। রাফু কোনো কথা বলল না। হাত ধুয়ে আব্দুল্লাহকে বলল,
তুই সব ক্যাডারকে তৈরি কর, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। ফোন রাখে রাফু, মুখে কাবলো কাপড় বেঁধে নেয় রাফু। অস্ত্র ফেলেছে, চালানো ভোলেনি। কালো বাইকের উপর চড়ে বাতাসের গতিতে ছোটে রাফু। উদ্দেশ্য ব্ল্যাক ড্রাগনের আস্তানা। 5,000 ক্যাডার, 6 জন কন্ট্রোলার আর রাফু আব্দুল্লাহ। দুটো হেলিকপ্টার, রিয়াজ আর তুহিন মেশিন গান নিয়ে তৈরি। হামলা করতে হবে নাইট বাজারের আস্তানায়। ঘন্টা সময় হয়ে গেছে। রাফুর ক্যাডেট টিম নাইট বাজারের আস্তানায় প্রধান গেটের সামনে দাঁড়িয়ে। আব্দুল্লাহ বাকিদের নিয়ে পিছন থেকে হামলা করলে নাইট বাজারের ক্যাডাররা পিছনে মনোযোগী হলে সামনে থেকে ধাই ধাই করে ধেয়ে ঢোকে রাফু। চারিদিকে শুধু গোলা বারুদের শব্দ। দূর থেকে স্নাইপার টিম কভার দিচ্ছে রাফুদের, চারিদিকে নিস্তব্ধ। লাশের বন্যা বয়ে গেছে সেখানে। মৃত্যু হয়েছে রাফুর শতাধিক ক্যাডারের। নিস্তব্ধতা ছেয়ে গেছে। সেই সময় রাফুর মোবাইলে একটি SMS এসে হাজির। শিমুল পাঠিয়েছি। ভিডিওটি সেই রাতের। মিম আর রাফসানকে হত্যার চেষ্টার পর যখন ফিরছিল তারা 3 জন, সেই সময়ের ভিডিওটি। আশিক রেকর্ড করছিল তা। আব্দুল্লাহ ওর হাতের পিস্তলটা দিয়ে রিফাতকে শুট করার ভিডিও। অবাক হয়ে তাকিয়েছে রাফু মোবাইলের দিকে। বাজ ভেঙে পড়ে রাফুর জীবনে। তাকে কখনো কল্পনাও করেনি রাফু। সামনেই দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ, কয়েক কদম দূরে। হাতে মার্ক 40 নিয়ে আবিরের দিকে এগুচ্ছে। রাফু আব্দুল্লাহর দিকে তাকাতেই তাকেই আবির আস্তানায় ঢুকে যায়। আবির শুধু একাই বেঁচে আছে সেখানে। আব্দুল্লাহ বলতে লাগলো, কিরে আবির, তোর ছুঁচো ক্যাডারগুলো তো মিশে গেছে মাটিতে। এমন শক্তি দিয়ে আমাদের উপর হামলা করবে ভেবেছিস? করে হেসে রাফুর কান বরাবর আঘাত করে আব্দুল্লাহ। স্তব্ধ খেয়ে শুয়ে পড়ে রাফু। আবির আর আব্দুল্লাহ রাফুকে একটি চেয়ারে বসিয়ে বেঁধে ফেলে। আব্দুল্লাহ চাল ছিল রাফুর মনোযোগ ঘোরানো, তাই কথাগুলো বলেই রাফুকে আঘাত করে। সামনে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ, নিজের মাথায় চট দিতে দিতে বলতে থাকে, শালা, তোর তো কপাল ভালো। কি জিনিস মাইরে তুই! আমার বাবাকেও মারলি তুই 14 বছর বয়সে। তোর বাবা তো আমার আপন বাবা না রে রাফু। তুই যাদের তোর মায়ের হত্যার জন্য মেরেছিস সেখানেই আমার বাবা ছিল একজন। তোর বাবা করুণা হিসেবেই আমার মাকে বিয়ে করেছিল। আমি ভুলিনি রাফু। তোর সেদিন বাসায় এসে সত্যি বলার পরেই তোকে মেরে ফেলার ক্ষোভ জন্মায়। পারিনি তোকে সামনাসামনি মারতে। কক্সবাজারে সেদিন আমি তোর উপর হামলা করি, বেঁচে গেছিস। শালা আশিকও ধোকাবাজি করলো। সিয়ামকে যেদিন মেরেছে সেদিন তোকে মারার জন্য ওকে পাঠিয়েছিলাম, তাতেও কাজ হয়নি। ব্ল্যাকমেল করা শুরু করে দেয় সেও। এই জাবিরকে দেখছিস, নাইট বাজার নামক গ্যাং, এটা সৃষ্টিকারীও আমি, শুধু তোকে মারার জন্য। শহীদ, তোর বাবা বলেছিল আমি তোকে যদি মেরে ফেলি তাহলে সে আমাকে মেরে ফেলবে, তার সমস্ত সম্পত্তি দান করে যাবে। তখনই সৃষ্টি করি নাইট বাজারকে। আজ তুই মরবি, নাম হবে আবিরের। খুন হয়েছিস আবিরের হাতে। ভালো থাকিস ভাই। রাফু কথাগুলো শুনছে চেয়ারে বসে। কানের পাশ বেয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। হাতের ফোনটা মাটিতে পড়ে গেছে রাফুর। ডিসকানেক্ট হয়েছে শহীদ হাসানের ফোন কল। শহীদ হাসান ফোনের ওপাশ থেকে আব্দুল্লাহ ও সবার কথা শুনেছে। ছুটে আসছে আবিরের আস্তানার দিকে। আবিরের 2 পায়ে দুটো বুলেটের আঘাত করে আব্দুল্লাহ। লুটিয়ে পড়ে মাটিতে আবির। আবিরের বুকে টাইম বোম সেট করা। অন করে আব্দুল্লাহ। 10 মিনিটে ফেটে যাবে বোম। সবকিছু মাটিতে মিশে যাবে। আব্দুল্লাহর ভয়ানক প্ল্যানিং এর কথা মিশে যাবে আবিরের সাথেই। আবির ছাড়া আব্দুল্লাহর এই কালো কাজের সাক্ষী নেই। ইট পাথরে ঘেরা রুম থেকে বের হয়ে ক্যাডারের সামনে আসতেই পিছনে বিকট এক শব্দ। ধসে পড়ে আবিরের আস্তানা। ঠিক বোমা বিস্ফোরণের আগে আবির রাফুর হাত পায়ের বাঁধন খুলে দেয়। পিছন থেকে সরে যায় রাফু। মৃত্যু হয় শুধু আবিরের। মৃত্যুর আগে জীবনে একজনের উপকারে আসতে পারলেও আবিরের আত্মা শান্তি পাবে, তা ভেবেই মুক্ত করে দেয় রাফুকে। হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ায় শহীদ। সামনেই আগুন জ্বলছে দাউ দাউ করে। চোখ বেয়ে জল গড়িয়ে পড়েছে শহীদ হাসানের। আব্দুল্লাহ শহীদ হাসানের সামনে এসে দাঁড়িয়ে মিথ্যা চোখের জল ফেলতে লাগলো। বাবা, আমি রাফুকে বাঁচাতে। ধাই ধাই করে দুটো শব্দ। বুলেটের আঘাত ছেয়ে গেছে আব্দুল্লাহর মুখ আর বুকের এপাশ ওপাশ। শহীদ হাসান বলল, নাজায়েজ সন্তানের চরিত্র ঠিক নাজায়েজই হয়। হাসপাতালে মিমের চোখ খোলে। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে অচেনা কারণে। মুখে কথা বলতে পারে না মিম, নয়তো চিৎকার করে বলতো, তো আমার রাফু আজ ভালো নেই। 7 বছর পরে আরিফা তার কলেজ ট্রিপে কক্সবাজার আসে। সারাদিন ঘুরে ঘুরে সমুদ্রের নোনা জলে গা হেলিয়ে ভেসে বেড়ায় অচেনা মায়ায়। দূর থেকে দাঁড়িয়ে আরিফার দিকে তাকিয়ে আছে আদি, আরিফার বয়ফ্রেন্ড। সন্ধ্যা নামতেই আরিফার কোমরে হাত রেখে হেঁটে চলছিল সাগর পাড়ে। ধূসর মেঘে আকাশালয়ে উড়ে বেড়াচ্ছে। সামনেই 2 জন প্রেমিক প্রেমিকা দাঁড়িয়ে। ছোট্ট ছোট্ট আলোর ভেলা সাগরের ঢেউয়ের সাথে ছেড়ে দিচ্ছে। ছোট্ট একটা বাচ্চা তা দেখে হাত তালি দিচ্ছে আর বলছে, আম্মু আম্মু কি সুন্দর না।
হি হি করে হাসছে। মেয়েটা যেন মুখ থেকে মুক্ত ঝরছে হাসিতে। ছোট্ট ছোট্ট পা দুটো বালুতে ভিজাচ্ছে। ছেলেটার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি বলে, এই মীরা, দুষ্টুমি করে না। আরিফা একটু ভালো করে তাকায় তাদের দিকে, সামনে আগায়। কাছে আসতেই চমকে ওঠে। রাফসান ভাইয়া, মিম ভাবি, তোমরাও?